আমি ভয় কম পাই, কিন্তু এমন সিনারিও দেখতেছি চারপাশে, আমার দোল্লা বিচি উচি এমনি ঠান্ডায় মানে কান দিকটা গেছে, কান এখন দোল্লা বাস্ট হয়ে যাবো, বুঝছো? আর তো উপরে যাওয়ার জায়গা নেই বিচি। আর এর মধ্যে হয়তো এই স্টোরি করতেছে ব্যানালা বলে মাথা থাকে না, একটু পরে আমার বিচি নাই হয়ে যাবো, ব্যানালার মাথা নিয়ে পড়ে আছে। Guys, welcome back to Region Anchors. After a long awaited break, we're finally back with our episode 8 and the final episode of season 1. So we'll be ending it by this episode. So technically episode আমাদের season 1 আমরা start করছিলাম with 2 of us, and then we're gonna be ending our season 1 with 2 of us. Right. ডিবু ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে, মানে হঠাৎ করে হোস্ট থেকে আজকে গেস্ট। আচ্ছা, আজকে তো অনেক পার্টে থাকবো আমি, মানে অন্যান্য গেস্টরা যেমন পার্টে ছিল, আমি অনেক পার্টে থাকবো আজকে, কারণ আমি আজকে গেস্ট, আমি হোস্ট না। তাই নাকি? এটা কি আপনি বাতো ডিসাইড করছেন? বাবা রে, কি আমি এখানে তো গেস্টরা বসে, এখানে তো হোস্টরা বসে, হোস্ট তো তুমি হোস্টিং করতেছো বসার জন্য। ও আচ্ছা, আমি তো জানি না, তো আছে তুই আমার কাছে গেস্ট হিসেবে আসছো। ভাই রে ভাই, আইনেই অপমান শুরু করে দিছো, বুঝলাম না। একটু মানবতা রাখো, আমিও এখানকার একটা পার্ট। মানবতা ফেরিওয়ালা, আমরা ওই রোল থেকে সরে আসছি, সো উইল বি ডুইং ইট বোল্ড রাইট নাও। আচ্ছা, এত লং ব্রেক কেন ভাই? মানে এপিসোড আচ্ছা, মানে হলো অলমোস্ট আমাদের লাস্ট এপিসোডের পরে কাইন্ডা লুকস লাইক আ মান্থ। অলমোস্ট আ মান্থ, লাইক 7th এর পর, মানে এটা লাস্ট এপিসোড। এটাই আমরা আসলে ডিসাইড করতে পারতেছিলাম না যে দিস ওয়ান ইজ গানা বি দ্য লাস্ট ওয়ান, আর আমরা আরো বাড়াবো। পরে আমরা যেটা চিন্তা ভাবনা করলাম যে না, দিস ওয়ান ইজ গানা বি দ্য লাস্ট ওয়ান, দ্যাটস ওয়াই আমি আর তুমি আবার আসছি এন্ডিং এপিসোডে। আর মানে এত লং ওয়েটেড কেন? কারণ হচ্ছে আমরা তো সবাই দেখছে আমাদের পেজে যে আমরা অনেক কিছুতে আমরা এনগেজ হয়ে গেছিলাম, লাইক অনেক কমিউনিটি ইভেন্টস যেগুলো ছিল এগুলোতে যেমন আমরা মানে কাভারেজ করছি, এবং এগুলোতে আমরা এনগেজ ছিলাম এগুলোর সাথে। সো এগুলো নিয়ে কাজ করতে হয়েছে, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। প্লাস হচ্ছে এলিট ক্লাবের যে একটা টুর্নামেন্ট গেল সামার, ওইটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি, রাইট? ওইটা নিয়েও কাজ করছি আমরা, ওইটাতেও ব্যস্ত ছিলাম। এবং আমরা যেটা বললাম, মানে ফার্স্টেই বললাম যে আমরা এটাই ডিসাইড করতেছিলাম যে এইটাই আজকে এন্ডিং সিজনের এন্ডিং এপিসোড হবে, নাকি আমরা আরো বাড়াবো, ফার্দার এপিসোড বানাবো। ওগুলো চিন্তা করতে করতে আমাদের দুইজনের পরে চিন্তা করলাম যে না, আর বাড়াবো না, বিকজ আমরা সিজন 2 খুবই মানে শীঘ্রই আসতেছে, অ্যান্ড দিস ওয়ান ইজ গানা বি দ্য ধামাকা। এটাতে অনেক কিছু সারপ্রাইজিং জিনিসপত্র আমরা নিয়ে এসে ট্রাই করবো, রাইট? এটাই চিন্তা ভাবনা ছিল। দ্যাটস ওয়াই আমরা মানে এই সিজনটা আজকে এই শেষ করে দিব, এবং নেক্সট সিজন আমরা ইনশাল্লাহ একটা ধামাকা নিয়ে আসবো, এবং অনেক কিছুই আপনারা একটু লাইক ইন্টারেস্টিং জিনিসপত্র পাবেন, উইচ ইজ লাইক কাইন্ড অফ ইউনিক থিংস। ওকে, তো আমাদের হলো সিজন 1 এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? সিজন 1 এর এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। আমাদের যারা গেস্টরা ছিল এবং যারা আমার কমিউনিটি আছে তারা অনেক সাপোর্ট করছে আমাদের, রাইট? কারণ যারা মানে যতগুলো আমাদের গেস্ট ছিল 7 জন, সবাই তো আমাদের বাংলাদেশি কমিউনিটিরই ছিল। সো তারা খুবই সাপোর্টিভ ছিল, তারা আসছে, আমাদের টাইম দিচ্ছে, এবং আমাদের আলাদা যে সব কমিউনিটি যারা আসে নাই বাট ব্যাকগ্রাউন্ড থেকে যারা আমাদের অনেক হেল্প করছে, যারা অনেক আমাদের পুশ করছে, তাদেরও অনেক মানে থ্যাংক ইউ। ওভারঅল ইট ওয়াজ এ নাইস জার্নি ফর দ্য ফার্স্ট সিজন। আমরা একটা একদম নতুন পডকাস্ট ছিল আমাদের, রাইট? একদম ব্র্যান্ড নিউ, লাইক এনি প্রফেশনাল টক ছিল না, টোটালি আনফিল্টার্ড, আনকাট এবং বোল্ড একটা পডকাস্ট ছিল। বাট এগুলো জানার পরেও মানুষজন ভালোই আমাদের কিন্তু সাপোর্ট করছে। সো আমি তো আমার পার্টটা বললাম, এখন আমি অ্যাজ এ গেস্ট হিসেবে তারপর আমি হোস্টকে একটু জিজ্ঞেস করবো যে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সিজন 1 নিয়ে, বিকজ আমার চেয়ে তুমি বেশি হোস্ট করছো এপিসোডগুলোতে। Experience was really good. First of all, I think so within shortest period of time
আমরা হলো ওই জায়গাটা করে নিতে পারছি কমিউনিটির মাঝখানে, অ্যান্ড উই রিয়েলি গট গুড রেসপন্স ফ্রম দ্য কমিউনিটি। আই বিলিভ লাইক রাইট নাও বাই নাও এভরিবডি নোজ দ্যাট দেয়ার ইজ সামথিং দ্যাট কল রিজানা আনকার্স, রাইট? অ্যান্ড যেহেতু আমরা যখন লং ব্রেক নিচ্ছিলাম তখন আমাদেরকে অনেকে আস্ক করতেছিল, ভাই কেন লং ব্রেক, কেন আমাদের এপিসোড আসতেছে না। এট দ্য সেম টাইম এটা আমাদেরকে থিঙ্ক করার জন্য হেল্প করছে যে হাউ দ্য পিপল আর রেসপন্ডিং টু আস, হোয়াট শুড উই ডু, শুড উই জাস্ট কিপ গোয়িং অন অর শুড উই জাস্ট টেক আ ব্রেক অ্যান্ড জাম্প ব্যাক এগেইন, রাইট? তো এটা ছিল আমাদের ফ্যাক্ট আর কি। আমি হলো যে আমি কি আরো অ্যাড করব যে আমাদের হলো কেন আমরা লং আই থিংক মানে যথেষ্ট পরিমাণ অ্যান্সার হয়ে গেছে এটা, রাইট? আর হচ্ছে আমরা তাহলে ফার্দার আর এই জিনিসটা নিয়ে না করি, আমরা নেক্সট কোশ্চেনে যাই নাকি? নেক্সট কোশ্চেন হলো আমার যেটা আছে আপনার জন্য, সেটা হলো কি যে হাউ ওয়াজ দ্য কমিউনিটি এক্সপিরিয়েন্স? কমিউনিটি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। এবং হচ্ছে যেটা তুমিও মেনশন করছো যে কমিউনিটিতে আমাদের একটা জায়গা আমরা পাইছি, রিজানা আনকার্স একটা ভালো জায়গা পাইছে। আদারওয়াইজ কিন্তু এত কমিউনিটি একটা বিগ গ্যাদারিং ছিল, আনন্দ আড্ডার যে ইভেন্টটা ছিল, পিকনিকটা। সো আমাদের যদি মানে ওই প্লেসটা যদি আমরা রিজানা কমিউনিটিতে না জোগাড় করতে পারি বা ওই জায়গায় আমরা না যেতে পারলে তো আমাদের ধরো এত বড় একটা ইভেন্ট কাভারেজের জন্য অবশ্যই ডাকতো না, রাইট? সো আমরা একটা ভালো জায়গা করছি এবং মানুষজন আমাদের মানে ভালোবাসে, আমাদের জিনিসপত্রগুলো লাইক করে। দ্যাটস ওয়াই দে ওয়ান্টস টু লাইক দে ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, রাইট? দ্যাটস ওয়াই দে আর লাইক এনগেজিং আস ইন সো মেনি কমিউনিটি ইভেন্টস। অ্যান্ড যেটা তোমার কোয়েশ্চেন ছিল, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ফার্স্টে যে ইভেন্টগুলোতে আমরা কিভাবে গেলাম, রাইট, কমিউনিটিতে। এবং কমিউনিটির সাথে কাজ করে খুব ভালো লাগছে। নেগেটিভ পজিটিভ দুইটাই ভাইব ছিল। আমি শুধু মানে এখানে আমরা খালি মানুষের তেল দিব এইটা কিন্তু এই পডকাস্ট না, আমরা এখানে সব কথাই বলবো যে নেগেটিভও ছিল পজিটিভও ছিল। এবং আমাদের দুইজনের এটা ফার্স্ট একটা ইভেন্ট ছিল, আমরা কিন্তু অতটা কমিউনিটি গ্যাদারিংয়ে কখনো তেমন একটা ইনভলভ ছিলাম না। Because of Rijana Uncuts, we went to those kind of events and we were there with the community people. We like watched them very closely, like কিভাবে কি করে মানুষজন। সো এখান থেকে আমার চেয়ে আই থিঙ্ক ব্যাড এক্সপিরিয়েন্স তোমার বেশি হয়েছে, রাইট? কমিউনিটি গ্যাদারিং এসে ভালো এক্সপিরিয়েন্সও ছিল, ব্যাড এক্সপিরিয়েন্সও ছিল। ভালো এক্সপিরিয়েন্স শোনার কিছু নাই, ভালো এক্সপিরিয়েন্স সবাই জানে, সবাই ভালো এক্সপিরিয়েন্সই বলে। লেটস টক অ্যাবাউট দ্য ব্যাড এক্সপিরিয়েন্সেস। ব্যাড এক্সপিরিয়েন্সেস যেটা হলো যে এখানকার মানে আমরা আগে একটা কথা বলছিলাম আমি যে ভাবিরা বেশি ব্যাক বাইটিং করে, হ্যাঁ, একদম ভেরি ফার্স্ট এপিসোডে যেটা বলছি ওইটা আসলে আমাদের এখন আবার টেক ব্যাক করতে হবে। ওই ওয়ার্ডটা আসলে ভাবিদের সাথে যায় না, এখানে ভাইয়ারা বেশি ব্যাক বাইটিং করে। এবং ওই কমিউনিটি থেকে মানে এনগেজ হওয়ার পর ওইটা আমরা বেশি ভালো মতো বুঝতে পারছি যে ভাইয়ারা যে ব্যাক বাইটিং করে, ভাবিদের ধরলা কোর্স করতে হবে ভাইয়াদের কাছ থেকে, যে কোচিং নিতে হবে, এক্সট্রা কোচিং কিভাবে ব্যাক বাইটিং করতে হবে। ভাবিরা কিছুই না এখানে, এখানে ভাইয়ারা ভাবিদের সব রোল প্লে করে ফেলে, ভাবিরা চান্সই পায় না। তো আমি ভাবিদের জন্য একটা সাজেশন থাকবে যে ভাইয়াদের কাছ থেকে ক্লাস নেন, কারণ ওমেন এম্পাওয়ারমেন্টটা খুবই জরুরি, রাইট? উই বিলিভ ইন ইকুয়ালিটি। সো আপনাদের ভাইয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাক বাইটিং করতে হবে। So you guys have to come forward and do some coaching classes from our ভাইয়াস। And আমি এবার তোমাকে জিজ্ঞেস করবো তোমার কেমন ছিল কমিটির সাথে কাজ করে? আই থিঙ্ক সো এক্সপিরিয়েন্স শুড বি সেম, যেহেতু আমরা একসাথেই কাজ করছি। আমি হয়তো বা সিজন 1 একটু ফ্রন্ট লাইন থেকে বেশি কাজ করছি, সেই সেন্স থেকে আমি বলবো যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স ওয়াজ মিক্সড, রাইট? বাট লটস অফ গুড থিং হ্যাপেন। আমাদের একটা কনসার্ন ছিল যে ফর এক্সাম্পল আমরা যেটা শুরুতে পাইছিলাম আর কি, যে ভাই আপনারা হলো যে কিছুই বিপ করেন না, রাইট? বোল কনভারসেশন হচ্ছে এখানে, হলো যে আপনারা সোসাইটিতে কি গিভ ব্যাক করতে চাচ্ছেন এটার মাঝখানে। তো ওইটা থেকে ওই কোশ্চেনগুলো অনেক পাইছি আমি, স্পেশালি ফ্রন্ট লাইন থেকে, যে আপনাদের থেকে আসলে কি শিখবে মানুষ। তো ওইটার ভাই অ্যান্সার আমার কাছে এখন একটাই, ঠিক আছে? সেটা হলো ভাই আমরা 10 মিনিট স্কুল না, ঠিক আছে? আপনার যদি শিক্ষণীয় কিছু লাগে আপনি 10 মিনিট স্কুলে যান। আমি সকালেও দেখছি ওরা 75 টাকা করে কোর্স সেল করতেছে, রাইট? গো হেড এন্ড বাই ইট। আমরা হলো এন্টারটেইনমেন্ট পারপাসে আছি, ঠিক আছে? আমরা শুধুমাত্র আমাদের থেকে আপনারা
অতটুকুই নেন যতটুকু আমরা দিতে পারতেছি এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? কোনো এক্সপেকটেশন না রাখাটাই বেটার আমাদের কাছ থেকে, কারণ আমরা আসলে যেটা ফাইম বললো যে কোনো এটা ইনফরমেটিভ টাইপের কোনো পডকাস্ট না, আমরা এখানে জাস্ট মজা করি সবাই, এটা আমরা প্রথম এপিসোডেও বলছি। সো তারপর মানুষজন আসলে অনেক কিছু এক্সপেক্ট করছে আমাদের কাছ থেকে, অনেকেই যেমন যেটা বললা যে কোয়েশ্চেন করে যে কি শিখবে, কিন্তু শিখার কিছু নাই। আপনি এখানে আসবেন ফান অ্যাজ এ ফান হিসেবে এখানে আসবেন, ফান করবেন, আপনার ফানি জিনিস শেয়ার করবেন, বোল জিনিস শেয়ার করবেন। আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম দিছি, রাইট, ক্রিয়েট করে দিছি যেন আপনারা এখানে সবকিছু নিয়ে কথা বলতে পারেন, ওপেন কনভারসেশন হবে এখানে, রাইট? এখানে শিক্ষণীয় কিছুই আমরা দিব না, এবং এটা এক্সপেক্ট না করাটাই বেটার হবে, রাইট? অ্যান্ড আরেকটু শেয়ার করি আমি আমার সাইড থেকে যে আমরা আসলে আমাদের পেজগুলোতে আমরা অনেক ইন্টারেস্টিং স্টোরি পাই, রাইট? যে আমাদেরকে অনেকেই বলে ভাই ক্যান ইউ গাইস প্লিজ টক অ্যাবাউট দিস, রাইট? এন্ড দেন তুমি একটু বি স্পেসিফিক, একটু দাও। আমি জানি না যে হলো যে এটা কতটুকু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, বাট উই গোনা টক অ্যাবাউট ইট এনিওয়ে। সেটা হলো কি অনেকে আমাদের বলে যে ভাই আপনারা এই মেয়ে নিয়ে কথা বলেন, ঠিক আছে? বা অনেক মেয়ে হলো যে এই ছেলে নিয়ে কথা বলেন, কারণ ব্রেকআপ হয়ে গেছে, দে ওয়ান্টস টু সেন্ড মেসেজ টু দেয়ার বয়ফ্রেন্ড, রাইট? এন্ড কারণ হলো বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, রাইট? আরো কেউ কেউ আছে যে এক্স বয়ফ্রেন্ড খুঁজে পাইতেছে না, দে জাস্ট ওয়ান্ট টু ফাইন্ড ইট ইন রেজানা আনকার্স। তো আমাদের হলো যেটা মনে হয়েছে কি যে ম্যাট্রিমোনিয়াল বানাই দিছে বলে রেজানা আনকার্স ফাইন্ড ইওর ড্রিম জিএফ এন্ড বিএফ ওভার হিয়ার। তো আমরা কি এসব সেগমেন্ট আনবো? আমরা অন্যান্য পডকাস্টের মতো কি আমরা বিভিন্ন সেগমেন্ট আনবো? না, নো ম্যান, উই আর নট ইন দ্যাট বিজনেস। আমাদের একটা সেগমেন্ট ভাই, আমরা এমন না যে এক গেস্টের জন্য এক সেগমেন্ট আনবো, ঠিক আছে? নট এরকম স্পেসিফিক গেস্টের জন্য স্পেসিফিক সেগমেন্ট বানায় আসলে বেশি দূর যাইতে পারবো না, ওরকম করব না। বাট আমাদের যেটা মনে হয়েছে কি যে ভাই হলো যে আমাদের একটু বাঙালি অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে। আমাদের নর্মালি যে বাঙালি অ্যাটিটিউড গুলো থাকে যে ভাই আপনি আগায় যান আমি আসতেছি, ঠিক আছে? উই ডোন্ট নিড ইট, ঠিক আছে? যেটা হলো কি যে আমরা আমি তোমার একটু কাট করি ব্রো, এত কথা বলে ফেলছি, বাট আমি একটু জিজ্ঞেস করবো যে আমার মাইকটা কি কাজ করতেছে? বিকজ আমার সবসময় মাইক কাজ করে না, বেশিরভাগ টাইমে আমাকে একটা দুধ ভাত মাইক দিয়ে দেয় যে জাস্ট তোমাকে শো হিসেবে দিলাম, তুমি যা মন চাই বলো, the viewers not gonna listen anything from you, like whatever you talking. Welcome to the era of better sound quality and better picture quality, guys. There is no interruption. There is no technical problem in our podcast. So, that's right. Yeah. Microphone is super creeps. So ওইটা আমরা যেটা বলতেছি যে ভাই আমাদের যেটা লাগবে আমাদের হলো উই নিড পিপল সাইড বাই সাইড, রাইট? আমরা কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা কোনো পলিটিক্স করতে আসি নাই যে ভাই আপনি আগায় যান আমরা পিছনে আছি, এমন কিছু না। তেল মারামারি, হ্যাঁ তেল মারামারি। বাট যেটা টু বি ভেরি অনেস্ট ভাই, যেটা হলো আমরা আমাদের পেজগুলোতে যেরকম স্টোরি পাই বা মানুষ আমাদের যে জিনিসগুলো নিয়ে কথা বলতে বলে, which is really good, right? But we just want you guys to come over here and share those experiences and share those stories, whatever you guys want to do. আমরা আমাদের সুন্দর প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা এসে কথা বলেন, কথা বলার পরে ওইটার যে কনসিকুয়েন্স ক্রিয়েট হবে উইল হ্যান্ডেল ইট, উই নো হাউ টু হ্যান্ডেল দোজ কনসিকুয়েন্স। যেটা তুমি বললা যে ওইটা হইতেছে যে মানে টপিক যারা আমাদের টেক্সট করে, হ্যাঁ পেজে, যে এই কথাটা এইটা স্টোরি, এইটা টপিক, আপনার যদি দুজন একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, এখন এটা হয় কি আপনি যে টপিকটা দিচ্ছেন ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্যাট ওয়ান, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ অ্যাবাউট ইয়োর টপিক, রাইট? সো আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি, ইউ গ্যাস হ্যাভ টু কাম ওভার হিয়ার, sit over here and share your things. If you feel like আমাদের সামনে আপনি কথা বলবেন না, you want to talk one by one, right? By yourself, you can do that too. That's right. দেখলে আমরা থাকবো না আপনার সামনে, আপনার জাস্ট আমরা ক্যামেরা দিয়ে আপনাকে বসায় দিব, ও শিট, আপনি দরকার হলে আপনার জিনিস আপনি শেয়ার করুন। বাট কারণ হচ্ছে কি এই জিনিসটা আরো বেশি ভালো ফিল হবে মানে ভিউয়ার্সদের জন্য। আমরা যতটুকু না সাজায় কথা বলতে পারবো ওই আপনার টপিক নিয়ে, আপনি আরো বেশি ভালো করে বলতে পারবেন আপনার, বিকজ ইটস ইউর স্টোরি, রাইট? আপনি আরো ভালো মশলা টশলা লাগায় বলতে পারবেন, যেটা আমরা বললে দেখা যাবে ওই মশলা আমরা বার্ন করে ফেলছি। আমরা কিন্তু আমি টেকনিক্যালি হয়তো বা আমি আপনার সাথে ডিসকাস করি নাই, এমন কিছু স্টোরি বেসিস আমি ওদেরকে বলছি কি ভাই তুমি আমার কাছ থেকে হাইড করতেছো না, এটা হলো হোয়াটস গোইং অন ব্রো, কিছু কিছু আছে যে আমার সাথে সরাসরি কথা হইছে হোয়াটস গোইং অন পেজ ছাড়া, এগুলো হচ্ছে তলে তলে আমাকে রেখে উই ওয়ান্ট টু টেক ওভার রিজেনা গাইস, বাই রিজেনা আনকার্স, ঠিক আছে? তো আমাদের যেটা আমি এমন বলছি ভাই তার জন্য কি তুমি আমাকে কম মানে
শো করতে দাও আমাকে, যে গেস্ট মানে যে হোস্ট হিসেবে আমাকে রাখতেই চাও না, এই জিনিসটা কি? রেভিনিউ পুরোটাই নিতে চাচ্ছি রিজানা আনকার্স, ঠিক আছে? অনেক রেভিনিউ আসতেছে। বাই দ্য ওয়ে, তুমি এই জিনিসটা মেনশন করবো না যে এটা কিন্তু আমাদের নিউ সেটআপ। ও again guys, welcome to the era of better studios. রাইট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেক্সট সিজনের জন্য নিউ সেটআপ এটা। সো এখান থেকে আপনারা কিছুটা বুঝতে পারতেছেন যে সিজন 2 কি হবে, মানে সেটআপ দেখে একটু বুঝতে পারতেছেন ইস নতুন কিছু ধামাকা, এবং যেটা নিউ সেটআপ। ওয়েবসাইট লাইক আস, আপনাদের হলো এপিসোড হবে, ওখানে আমরা এখানে আগুন লাগাবো। আগুন কি ফুল দিয়ে আগুন বের হবে? উইল ফিগার আউট সামথিং। আচ্ছা আচ্ছা, যেহেতু সিজন 2 নিয়ে আসছে, হ্যাঁ, তা আমি আজকে যেহেতু আমাকে হোস্টিং তুমি করতে দাও না, আজকে যেহেতু মাইক পাইছি, আমি গেস্ট, আমি হোস্ট, আমি সবই আমি অনন্ত জালিল, সবই আমি, ডিরেক্টরও আমি, ক্যামেরাম্যানও আমি, সবই আমি। সো সিজন 2 নিয়ে একটু ব্রিফ দাও। হ্যাঁ, যেহেতু সিজন 2 এর কথা আসছে, পুরা বইলো না, যেহেতু ইটস গোনা বি আ সারপ্রাইজ, হ্যাঁ, একটু ব্রিফ দাও। তো পুরা বইলো না, কতটুকু বলবো, টুকু বইলা না, জাস্ট একটা ব্রিফ দাও যে কি আসতে যাচ্ছে। হ্যাঁ, যেটা হলো কি যে আমাদের অনেকদিন কমিউনিটির সাথে ক্লোজলি কাজ করার পর আমাদের মনে হয়েছে আমরা যে থিম নিয়ে মার্কেটে আসছি, যে আমাদের এপিসোডগুলা হবে আর 10টা-5টা পডকাস্টের মতো না, ইটস গোনা বি সামথিং ডিফারেন্ট, যে আনফিল্টার্ড বোল্ড কনভারসেশন, রাইট? আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, আমি লিপু ভাইয়ের কাছেও যাবো একটু পরে, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে বাট তুমি বারবার যে লিপু বলতেছ, আমাকে কিন্তু মানুষজন অ্যাশ দ্য ব্রাউন ওলফ নামে চেনে। What the heck bro, what the fuck? এখানে যে প্রমোট, what the fuck, you invited me over here, you don't even know my full name. আমার যে একটা পেজ আছে, I'm a famous person. প্রমোট করতে চাইতেছেন তো? আচ্ছা দিলাম, যাই, ঠিক আছে। যে আমাদের কিছু পড়ালেখা করে আসে না গেস্টের ব্যাপারে। অ্যাশ দ্য ব্রাউন ওলফ আমার পেজও আছে একটা, আপনার ওখানে অনেক মজা মজা ভিডিও দেখেন আমি জানি, এবং ওকেও দেখছেন, ওকে আমি ওখানে ইন্ট্রোডিউস করাইছি। বাট এই ছেলেটা মানে এত বাজে, এমন নেমো খারামের মতো, নেমো খারাম তুমি, তোমাকে আমি কত রিচ করাই দিছি, কত ভিউ পাইছো তুমি আমার থ্রুতে। আসলে তুই ভেরি অনেস্ট গাইস, আমাদের রিজনা আনকার্স থেকে আমাদের ব্যাকআপ পেজ ইজ মোর ফেমাস। What do you mean by backup? ওটা আমার অলওয়েজ, ওটা ওল্ড পেজ আমার, হ্যাঁ, ওই অবস্থা। তাও কি অলরেডি 20k ফলোয়ার্স ওইটাতে, 20k, হ্যাঁ, এক একটা ভিডিওতে 100k ভিউজ। হু কেয়ারস? এনিওয়ে, যেটা হলো কি, হ্যাঁ, জোকস অ্যাপার্ট, যেটা হলো কি যে স্টিল আপনারা যদি রেগুলার আমাদের এই সেটআপ ছাড়াও ইফ ইউ ওয়ান্ট টু লাইক সাম শর্ট ভিডিওস, ফানি ভিডিওস, উই অলসো হ্যাভ অ্যানাদার পেজ অ্যাজ দ্য ব্রাউন ওল। আমরা লিংক দিয়া দিব, হ্যাঁ, দীপু ভাইয়ের পেজ, দীপু ভাই ডাইরেক্টলি ওখান থেকে থাকে, তো ওখানে আমরা অনেক ফানি জিনিস করা ট্রাই করি। সো জাস্ট টিউন ইট আপ ওভার দেয়ার, উই গোনা ফাইন্ড সামথিং নিউ। এন্ড আর প্রমোট করতে হবে না? থ্যাঙ্কস আ লট। আচ্ছা, ঠিক আছে। তো হলো যে আমাদের যেটা, সেটা হলো কি যে আমাদের সিজন 2 এর নেসেসিটি আমরা যেখান থেকে ফিল করছি, যে বাঙালি কমিউনিটি ইজ রিয়েলি গুড ফান, বাট আমাদের মনে হয়েছে কি যে আমাদের এপিসোডগুলো ইজ জাস্ট লাইক গোয়িং ডাউন লাইক দ্যাট, বিকজ উই আর নট ফাইন্ডিং এনাফ ইন্টারেস্টেড টপিকস অর ইন্টারেস্টেড পার্সন টু টক অ্যাবাউট সাম বোল্ড অর ডার্ক থিং, রাইট? তো আমাদের ওখান থেকে মনে হয়েছে কি যে উই শুড সোর্স সামথিং আউটসাইড অফ আওয়ার কমিউনিটি। এবং এটা আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, এটা আমরা আসলে আমাদের মাথায় আসে নাই, এটা হচ্ছে আমার আর তোমার মানে ওয়ার্ক প্লেসের যে কলিগস এবং হচ্ছে ফ্রেন্ডস ছিল, তারা ইন্টারেস্ট শো করছে যে ব্রো, মানে তোমরা যে পডকাস্ট করো, ইট লুকস ভেরি নাইস, বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং বিকজ ইউ গাইজ আর ডুইং ইন বেঙ্গলি। এবং আমাদের যেটা হয় যে আমাদের 1 ঘন্টার উপরে সবগুলা ভিডিও হয়, ওইটা ক্যাপশন দেওয়াটা খুব প্রবলেম হয়ে যায় আমার জন্য, মানে খুবই টাফ ক্যাপশন দেওয়া। সো আমরা ক্যাপশন দিতে পারি না, তার জন্য অন্যান্য কমিউনিটির যারা আছে তারা মানে দে আর ইন্টারেস্টেড টু লাইক সি অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিওস অ্যান্ড দে ওয়ান্টস টু জয়েন ওভার হিয়ার টু বিকজ দে হ্যাভ দেয়ার সাম স্টোরিজ। বিকজ আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা দেই যে আমরা আসলে কি আমাদের পডকাস্টটা কি নিয়ে, সো তারা অনেক ইন্টারেস্টেড মানে শো করে যে ব্রো, তোমরা যদি তোমাদের কমিউনিটির বাইরেও কাজ করো, উই আর ভেরি লাইক ইন্টারেস্টেড টু কাম টু ইউর পডকাস্ট। সো ওইখান থেকে আমাদের মাথায়টা আসছে যে উই হ্যাভ টু স্প্রেড দিস থিংস, রাইট? আমরা জাস্ট একটা কমিউনিটি বেস না থেকে অন্য কমিউনিটির সাথেও আমরা একটু কাজ করি। বিকজ যেমন আমাদের যেটা ছিল যে আমরা আমাদের বেঙ্গলি কমিউনিটিটা সবার কাছে রিপ্রেজেন্ট করি, অন্যান্য কমিউনিটির লোকজন যেহেতু আমাদের জিনিসপত্রগুলো দেখতেছে, আমাদের ইভেন্ট কাভারেজগুলো দেখছে, সো নাও দে লিটল বিট know about our community things, right?
So now it's high time to represent other communities things to in our community. That's right. তো আমাদের কমিউনিটির লোকজনেরও একটু জানা দরকার আদার কমিউনিটিসে কি হয় না হয় এবং তাদের স্টোরিজ। That's right. Let's go back to you. আমাদের তো ওইটা থেকে আমাদের হলো যে অ্যাকচুয়ালি নেসেসিটি যে উই শুড সোর্স ইট ফ্রম আদার কমিউনিটি অলসো জাস্ট টু মেনটেন আওয়ার থিম, Right. বিকজ উই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড অফ দ্য থিম অ্যান্ড জাস্ট বি অ্যানাদার পডকাস্ট, রাইট? তো ওইটা থেকে আমাদের হলো আমাদের সিজন 2-তে আমরা হলো যে অ্যাকচুয়ালি হলো উই গোনা বি লুকিং অ্যাট ইট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, মেবি দ্য মোস্ট 3 languages উই গোনা প্রেফার ইজ গোনা বি বেঙ্গলি ফর শিওর, Hindi and English, right? So this is like that, and যেটা হয়েছে সেটা হলো কি যে আমাদের অবভিয়াসলি এই আইডিয়াটা যেহেতু উই বিলং ফ্রম হিয়ার, লাইক বিলং ফ্রম দিস কমিউনিটি, উই হ্যাভ সাম think that we should give back to our community also. And the community in Canada cannot be formed with only Bengali communities. I think we need a blend of cultures, right? আমাদের অবভিয়াসলি কিছু ফিডব্যাক ছিল যে ভাই আপনারা যে বাঙালি কমিউনিটি ছেড়ে অন্য কমিউনিটিতে যাচ্ছেন, দেয়ার শুড বি আ নেগেটিভ ইম্প্যাক্ট, পিপল ডোন্ট লাইক আদার কমিউনিটিস, লাইক উই ডোন্ট লাইক দিস কমিউনিটিস, দ্যাট কমিউনিটিস, আমি কোনো কমিউনিটি স্পেসিফিক করে বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে কি ভাই দ্যাটস এনাফ, রাইট? আমরা এখন ক্যানাডায় থাকি, ঠিক আছে? ক্যানাডা আপনাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে, ঠিক আছে? ওই মেন্টালিটিটা ত্যাগ করে আমাদের হলো যে এখন আসা উচিত আর কি। যেমন হলো যেমন ভাই আমাদের এখানে আমরা খুব দেখছি যে আপনি ক্যানাডায় থাকেন, রাইট? স্টিল বাংলাদেশি পলিটিক্স নিয়ে ওদের এত ক্যারা ভাই, ঠিক আছে? যে যেখানেই যায় ভাই ওই ভাই সেই ভাই এই করছে সেই করছে, ওই ইভেন্ট হয়েছে ওই ইভেন্ট হয়েছে, এই শেয়ার ওই শেয়ার। আমরা হলো যে আমাদের জুলাইয়ের আন্দোলনের সময় আমরা অনেক দেখে গেছি যে ভাই কে কোন পার্টি করে, রাইট? কিন্তু ভাই ক্যানাডায়, রাইট, আর এত সুন্দর একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখানে আপনাদের সিটিজেনশিপ দিয়ে রাখছে, রাইট? হোয়াই নট মেক আপ ইউর মাইন্ড অ্যান্ড ডু সামথিং ফর দ্য কমিউনিটি, রাইট? যদি পলিটিক্স করার হয় বাংলাদেশে গিয়ে করেন ভাই, উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দিস শিট ওভার হিয়ার, ঠিক আছে? তো ওইটা থেকে আমার মনে হয়েছে কি যে আমাদের আসলে মেন্টালিটি একটু ব্রড করতে হবে। আমরা খুবই ভালোবাসতাম যদি আমরা এই কমিউনিটির মাঝখানে থাকতে পারতাম, উই রিয়েলি লাভ ইট, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে ভাই ওই আগায়া যান পিছে আসি, রেদার দ্যান দ্যাট উই নিড পিপল শোল্ডার বাই শোল্ডার। মানে অনেক ডিফিকাল্টিস ফেস যেটা করতেছি আমরা, যেটা হচ্ছে মানুষজন মানে অতটা সবাই ইন্টারেস্টেড যে আরেকজনের স্টোরি শুনতে, বাট কেউ এসে স্টোরি শেয়ার করে না। কিন্তু ওনারা আবার চাচ্ছে যে ওনাদের স্টোরিটা আমরা বলি, হ্যাঁ এটা একটা প্রবলেম। এটা আসলে কারোর স্টোরি কারোর বলা যায় না, আপনাদের স্টোরি আপনাদের বলতে হবে, এবং তার জন্যই আমাদের আসলে জিনিসটা স্প্রেড করা। আমরা অন্য কমিউনিটিতে যাচ্ছি বিকজ দে আর ইন্টারেস্টেড টু কাম ওভার হিয়ার। দ্যাটস রাইট। আমরা যদি জাস্ট একটা কমিউনিটিতে বসে থাকি দেখা যায় আমরা এপিসোড দিতে পারবো না, বিকজ আপনারা অন্য কমিউনিটিতে যেতেও দিবেন না, আবার আপনারাও নিজেরা আসবেন না, তাহলে তো হয় না। সো যারা অ্যাটলিস্ট ইন্টারেস্টেড আমরা তাদের নিয়ে কাজ করব, আমরা এটা সীমাবদ্ধ থাকবো না যে একটা কমিউনিটি নিয়ে কাজ করবো। Those who are like interested to come over here, they're very welcome to come over here and share their stories, right? That's right. Okay. যেমন হলো আমি আপনার একটা ছোট ইভেন্ট বলি। আমি সকালে হলো কি যে পাকিস্তানি কমিউনিটি থেকে আমি হলো একটা কল পাইছি, জাস্ট বিকজ দে আর হ্যাভিং লাইক সামথিং গোয়িং অন ইন দেয়ার কমিউনিটি, ঠিক আছে? তো ওনারা বলতেছে যে ভাই আপনারা কি অন্যান্য ল্যাঙ্গুয়েজে করেন কিনা? তাই আমি বলছি ভাই এখন পর্যন্ত করি নাই, বাট হলো যে বলে যে আমি আপনাদের পডকাস্ট দেখছি, আই জাস্ট ওয়ান্ডারিং, রাইট? তাই আমি ওনাকে হলো আমাদের সেম থিম বলছি ভাই আমরা উই আর কামিং সোন উইথ সামথিং ডিফারেন্ট উইথ দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ও বলছে ভাই শিওর, আমরা আমাদের কমিউনিটি থেকে উই লাভ টু জয়েন অ্যান্ড শেয়ার, রাইট? তো আমার কাছে মনে হয়েছে কি যে হোয়াই নট ওয়ার্ক টুগেদার, রাইট? লেটস ডু ইট ইন আ বিগার ওয়ে। ওইটাই আর কি। আই থিঙ্ক এটা আমরা বেশি বলে ফেলতেছি ভাই, তাহলে কিন্তু মজার থাকবে না সিজন 2 এ। ইন্ট্রো ভাই অনেক জোস হবে, ঠিক আছে? জানি না জোস হবে কি চামাবাজি মানে হোক বা না হোক বলতে হবে, ঠিক আছে? ফার্স্ট ইন্ট্রোটা মানে ফার্স্ট সিজনের ইন্ট্রোটা আনএক্সপেক্টেডলি জোস হয়ে গেছে, তো তার জন্য ওর এক্সপেকটেশন হাই রাখতে হবে, বুঝছেন না? বাট আমাদের আমি একটু ফার্স্ট সিজনের ইন্ট্রোটা নিয়ে কথা বলি। আমাদের ইন্ট্রোটা ওয়াজ লাইক বুম, রাইট? আমরা আসলে বুঝিও নাই, বাট এই ইন্ট্রো ভাই এত রিচ করছে, এত মানুষ দেখছে যে আমাদের ফার্স্ট এপিসোড আমরা আসলে নিজেরা করছি এই কারণে কজ এক্সপেকটেশন এত হাই হয়ে গেছিল, আমরা মনে হইতেছে যে ওই এক্সপেকটেশনটা আমরাই ধরে রাখতে পারবো যদি একসাথে করি, ঠিক আছে? তো ওইটাই আর কি যে সিজন 2-তে
আমরা জানি না কিরকম করতে পারবো, বাট সিজন 1 যদি কমিউনিটির মধ্যে এরকম হাইপ ক্রিয়েট করে, আমার বিশ্বাস যে আমরা অন্যান্য কমিউনিটির মাঝখানে ওই হাইপটা ক্রিয়েট করতে পারবো। ইনশাল্লাহ। সো আচ্ছা, আমি তোমার একটা কোয়েশ্চেন করি, যে কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা আমার মাথায় আসছে এবং আমি কোয়েশ্চেনটা পাইছি। সেটা হচ্ছে আমাদের রিজন আনকার শুরু করার পর অনেকে ভাবছে যে আমরা মনে হয় চাকরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা মনে হয় রিজন আনকার্স নিয়ে বসে আছি, এটা দিয়ে কাজ কাম করি, এটা থেকে টাকা পয়সা পাই। সো এই ব্যাপারে তুমি কি বলবা? তুমি কি কোনো কাজ কাম মানে ছেড়ে দিচ্ছ, না বিজনেস করতেছো, নাকি রিজন আনকার্স এর বিজনেস দিয়ে বসে আছো? ভাই রেভিনিউ যেটা আসে, যারা হইলো কাজ করেন আর কি খুব ক্লোজলি এসব প্ল্যাটফর্মের সাথে, ইজ নাথিং, রাইট? অ্যান্ড হলো যারা ভাবছিলেন যে রিজন আনকার শুরু করার পরে যে উই শুড ডু ইট ফুল টাইম অ্যান্ড লিভ আওয়ার জব, নট লাইক দ্যাট। জব এখন আমি করতেছি, বিজনেস, হ্যাঁ আপনিও হলো যে এখনো জব করতেছেন, হ্যাঁ তো আপনিও হলো যে জব করতেছেন। বিজনেস আমাদের দুজনেরই আই থিঙ্ক সো আসার ইচ্ছা আছে বিজনেসে, লেটস সি কি হয়। বাট বিজনেসের ব্যাপারে আমি একটু কথা বলবো ভাই, সেটা হলো কি যে জাস্ট লাইক রিজন আনকার্স, উই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যানাদার বিজনেস, ঠিক আছে? যে ভাই ইজ জাস্ট অ্যান অ্যানাদার বিজনেস, রাইট? উই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, জাস্ট লাইক রিজন আনকার্স। আমার কাছে মনে হয়েছে কি যে আমি যদি ডিফারেন্ট কিছু না নিয়ে আসতে পারি, ইজ বেটার নট টু কাম, ঠিক আছে? তো ওই সেন্স থেকে আমার হলো বাঙালি কমিউনিটির সাথে আরেকটু মানে হলো এক্সপিরিয়েন্স শেয়ার করি, ঠিক আছে? যেহেতু আমরা একটু রিসার্চ করতেছি যে কি করা যায়। আই থিঙ্ক সো আমাদের ওই বাংলাদেশের থিম হিসাবে প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে ভাই বিজনেস করবো, রাইট? জব করবো না, ঠিক আছে? তো আমরা হলো যে নট সামথিং ডিফারেন্ট, সেম ব্লাড আমাদের মাঝখানে আছে, তো ওখান থেকে হলো কিছু নতুন ভাবা। কিন্তু আমি অনেক বিজনেস দেখছি, আমার কাছে মনে হয়েছে যে বিজনেস যদি আমরা করি, আমাদের এমনভাবে করতে হবে যে বাঙালি মেন্টালিটি যেন আমরা ছেড়ে আসতে পারি, ঠিক আছে? অন্যান্য কমিউনিটিতে আমরা দেখছি, স্পেশালি গুজরাট কমিউনিটি, রাইট? অ্যাকচুয়ালি বিজনেস মাই সেকেন্ড হোম, ঠিক আছে? যে হলো যে আপনার যে ওরা আসলে বিজনেস কিভাবে করে, রাইট? ওদের মাঝখানে বিজনেস মেন্টালিটি আছে। বাংলাদেশে যেটা হয় কি যে এখানেও আমরা মেন্টালিটিটা চেঞ্জ করতে পারিনি, যে একজন ভাই কলা সেল করতেছে, ওনার কাছে যেটা মনে হয় সেটা হলো কি, ভাই আমি আজকে 8 বছর ধরে কলা সেল করতেছি, কলা আমার বাপদাদার সম্পত্তি, ঠিক আছে? এটা আপনারা আর কেউ সেল করতে পারবেন না, ঠিক আছে? যদি সেল করতে আসেন ভাই, আমি নাড়াচাড়া দিয়ে উঠবো, ঠিক আছে? আমি আপনাদের পাছে আঙ্গুল দিব, হ্যাঁ আঙ্গুল দিব, আমি কমপ্লেইন করবো, হ্যাঁ না ভাই, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, রাইট? অ্যান্ড সেকেন্ড থিং হলো যে আবার আমাদের মাঝখানে যেটা চলে, ঠিক আছে, যে ভাই ভাই অ্যাটিটিউড, ঠিক আছে? ভাই ভাই অ্যাটিটিউড ইজ গুড, ভাল লাগে, রাইট? কিন্তু এটা আবার হলো যে আপনার হলো অনেক সময় ইট ডাজ নট ওয়ার্ক আউট। কিভাবে ভাই ভাই মানে ভাই ভাই অ্যাটিটিউড ভাই বলতে কি যেটা বোঝায় সেটা হলো কি যে রহিম ভাই কলা সেল করে, ঠিক আছে? এন্ড হলো যে আপনার আরেক ভাই ধরেন মতিন ভাই কলা সেল করে, আমি রহিম ভাই আমার ভাই, আমি রহিম ভাইয়ের কলাই খাবো, মতিন ভাইয়ের কলা যত মোটাই হোক না কেন আমি খাবো না, ঠিক আছে? আর রহিম ভাইয়ের কলা যত ছোট হোক না কেন যত ছোট তাও খাবো, ঠিক আছে? তো এটা আবার অ্যানাদার থিং, ঠিক আছে? হ্যাঁ, কলার প্রতি যে লয়ালটা, ঠিক আছে, ছোট হলেও খাবে, ওইটাই মুখে নিবে, ঠিক আছে? বড় মোটা কলা মুখে নিবেই না, না আমার ছোটটা খেয়ে অভ্যস্ত, আমি ছোটটাই খাবো। দ্যাটস রাইট। তো আমার কাছে মনে হয়েছে কি যে ওইটা থেকে আমাদের একটু সরে আসতে হবে, যে ভালো জিনিস দিবে, দ্যাটস রাইট, ইউ হ্যাভ টু গ্র্যাব দোজ থিংস। আর যেটা বড় কথা হলো কি ভাই, বড় বড় সিটি গুলো অনেক কিছু করে ফেলছে। আমার ডিজাইনার ব্যাপারে ভাই সত্যি কথা বলতে যে ফিলিংসটা আসে সেটা হলো কি যে বাংলাদেশের ফিলিংসটা আসে, যে ধরেন হলো যে আপনার মালয়েশিয়া, ঠিক আছে, সিঙ্গাপুর, ঠিক আছে, ওরা হলো যে আপনার মানে স্বাধীনতা লাভ করার পরে, ঠিক আছে, ওরা কত আগায় গেছে, ঠিক আছে? আমরা এখনো আগাইতে পারি না, ঠিক আছে? ওইটা বাংলাদেশের সমস্যা হয়েছে, বললাম না, যেটা তুমি ধরলা কিছু সাকসেসফুল কিছু তুমি একটা হইতেছে মানুষের মধ্যে, এখন এটা এখনো রিজন মানুষের মধ্যে এটা আছে যে তোমার মানে পা ধরে টাইনা আর কি পিছনে নামানোর একটা ফ্যাক্ট এখনো রয়ে গেছে আমাদের। এই জিনিসটা আসলে থেকে ওভারকাম করতে হবে, করতে হবে। আমরা বলি সব সময়, বাট আসলে ওভারকাম করা হয় না, কারণ আমাদের মেন্টালিটি, ওভারকাম এটা করতে হবে। কারণ হচ্ছে ওইটাই, মানে যদি বিজনেস আমরা তখনই নামবো যদি ধরে মানে কোনো ডিফারেন্ট কিছু আমরা দিতে পারি কনজিউমার্সের জন্য। এবং রিজন আনকার্সও আমরা কিন্তু নিয়ে আসছি, এটা কোনো আমাদের প্রফিটের জন্য না, আমরা এখান থেকে একটা টাকাও ইনকাম করি না, এবং যা সেট আপ দেখতেছেন, যা গ্যাজেটস দেখতেছেন, সব নিজেদের পকেট থেকেই যায়, ঠিক আছে, টাকা পয়সা। আর যেটা এটা আনার একটা মূল উদ্দেশ্য ছিল যে কমিউনিটিতে একটা ইউনিক কিছু এন্টারটেইনমেন্ট জিনিস দেওয়া। সো বিজনেসেও যেটা ফাইন বললো, বিজনেসেও আমরা তখনই নামবো যদি
কনজিউমারদের জন্য একটা হিউজ ডিফারেন্সিয়েট কিছু একটা নিয়ে আসতে পারে, নতুন কোনো আইডিয়া যদি হ্যাঁ, এবং কনজিউমারদের জন্য যদি কোনো বেটার কোনো একটা অপশন আসে আমাদের বিজনেস দ্বারা, তাইলেই একমাত্র বিজনেসে নামবো। ওইটাই একমাত্র আমাদের মানে মোটিভেশন, এবং ওইটাই আমাদের মোটিভ, যে মিশন বলতে পারেন। মিশন ওই যে মিশন অ্যান্ড ভিশন থাকে না, সো ওইটাই হচ্ছে মিশন অ্যান্ড ভিশন, যে কনজিউমার্সরা যেন আমাদের থেকে বেটার কিছু পায়, বেনিফিট হয়, এবং ভালো কিছু তাদের আসে এবং তাদের জন্য, তাইলেই বিজনেস করব। এটা ছিল বিজনেসেরই আইডিয়া, এবং হচ্ছে বিজনেস ওই কোয়েশ্চেনটা যে আমরা কি করি না করি। দ্যাটস রাইট, হ্যাঁ, রাইট। তো এটাই হলো যে আমাদের ফ্যাক্ট আর কি। তো আই ডোন্ট থিঙ্ক সো আমাদের হলো এতক্ষণ পর্যন্ত আমাদের যেটা ছিল আর কি, সেটা হলো আমাদের হাউস দ্য সিজন 1 বিন টু আস, অ্যান্ড দেন হলো যে হোয়াটস ইউ ক্যান এক্সপেক্ট ইন সিজন 2। আই ডোন্ট থিঙ্ক সো আমাদের এনি আদার থিংস আমাদের আছে ডিসকাস করার মতো। সিজন 1 এ যেমন হচ্ছে মানে এন্ড করবো সিজন 1 এর ব্যাপারটা, যে যারা গেস্ট আসছে তাদের অনেক থ্যাংক ইউ। দ্যাটস রাইট, কারণ হচ্ছে আপনারা সাহস করে এখানে আসছেন, উই আর রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। অনেকে আসে নাই, অনেকে যেটা বললা শেয়ার করার জন্য বলছে আমাদের, আসলে এভাবে হবে না, বাট এটাও আমাদের মাথায় আছে, যদি আমরা গেস্ট না পাই আমরা এখানে আসবো, আমরাই কথা বলবো বিভিন্ন টপিক নিয়ে। হ্যাঁ, বিভিন্ন টপিক নিয়ে আমরাই কথা বলবো, বিকজ মানুষজন অনেকেই আমাদের ওয়েট করে এপিসোডের জন্য, খুব কম সংখ্যক হলেও দে ওয়েট ফর আওয়ার এপিসোডস। সো আমাদের হয়তো লেট হবে, বাট অ্যাটলিস্ট আমরা ট্রাই করবো একটা এপিসোড দেওয়ার। দ্যাটস রাইট। আমি একটু অ্যাড করি, সেটা হলো কি যে আমাদের অনেকেই সাজেশন দিছিল যে ভাই হোয়াই নট 1 এপিসোড ইন আ উইক, রাইট? টু বি ভেরি অনেস্ট, আমরা চাইলে ভাই 4টা কেন মাসে, আমরা চাইলে 5টাও দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা এপিসোডটা দেই না যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় যে আমরা আসলে ওই থিমটা মেনটেন করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমরা কোনো মাসে ভাই 2টাও দিচ্ছি, কোনো মাসে 1টাও গেছে, রাইট? কোনো মাসে যাই না, যেমন যাই নাই। কজ হলো যে আমরা যদি ভাই হয়তো যে জাস্ট এপিসোড দেওয়ার জন্য এপিসোড, উই ক্যান জাস্ট র্যান্ডমলি পিক সামওয়ান, নো প্রবলেম, কাম অ্যান্ড টক, রাইট? তো এটাই হলো ফ্যাক্টর কি, আমাদেরও সেম এক্সপেকটেশনে আপনারা রাখতে পারেন ফর সিজন 2। নো এক্সপেকটেশন অর নো বাইন্ডিং অন হাউ মেনি এপিসোড উই গোনা গিভ ইন আ মান্থ অর উইক, ইজ মোর প্রবাবলি লাইক হাউ মাচ কন্টেন্ট উই ক্যান গ্যাদার ইন 1 episode, and if it is going to be interested, yes, then we will go. Is it gonna be going on? Then no, right? And এবং লিউ ভাই যেটা বলছে যে আমাদের যদি মনে হয় যে আমাদের বিগ গ্যাপ হয়ে আসতেছে, এগেন আমরা হলো কোনো ইন্টারেস্টিং স্টোরি পাচ্ছি না, তখন আমাদের পেজে যে ইন্টারেস্টিং স্টোরিগুলো আসে, বা হলো যে আমরা যে এই জিনিসগুলো পার্সোনাল লাইফ থেকে দেখি, ওগুলো আমরা নাম মেনশন না করে উইল ট্রাই আওয়ার বেস্ট টু শেয়ার ইট, যেটা আমরা সিজন 1 এ টোটালি ইগনোর করছি। মেবি দ্যাট ক্যান বি আ ওয়ান থিং উইল ট্রাই, রাইট? ট্রু। তো এটাই তো আমাদের, আই থিঙ্ক সো দ্যাটস ইট ফর আওয়ার সিজন 1, অ্যান্ড দেন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ইন সিজন 2। আমরা মেবি একটু সেম থিম রাখার ট্রাই করবো, অনেক সিরিয়াস কনভারসেশন, বেশি সিরিয়াস হয়েছে আমরা এখন, আমরা ভাই এত সিরিয়াস লাইট একটু মজাতে যাই না, এত সিরিয়াস আমরা কিন্তু না, ঠিক আছে। আমাদের দেখা মনে হয় যে সিরিয়াস, আসলে ভাই আমরা খুবই চিল, ঠিক আছে। যেটা হয়েছে কি যে আমাদের সিজন 1 আমরা প্যারানর্মাল স্টোরিজ দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে। তো আমরা জাস্ট টু মেক ইট আ সিমিলার থিম, আমি জানি যে লিপু ভাইয়ের গুলো খুব একটা বেশি ইন্টারেস্টিং হবে না অ্যাজ মাইন, বাট উই গোনা জাস্ট মেনটেন দ্য সেম থিম, তো গান পে গান মারে and it's just gonna be another paranormal stories. হ্যাঁ, আমি যেটা আছে, আমি মানে যে এপিসোড 5 এ মেবি লোপাপুর সাথে যেটা ছিল, ওখানে জিনিসটা একটু উঠছিল, আমি তখন এটা বাঁচায় রাখছি এই সিজনের জন্য, এই এপিসোডের জন্য। সো ওটা অথবা ভৌতিক না, জিনিসটা হইছে যে হচ্ছে আমি তখন আই থিঙ্ক ভার্সিটিতেই উঠছে, হ্যাঁ ভার্সিটি একদম ফার্স্ট ইয়ারেই আমার ফ্রেন্ড, না ভার্সিটিতে না, আই থিঙ্ক কলেজ শেষ করছি, কলেজ শেষ করে ভার্সিটিতে অ্যাডমিশনের যে হিউজ গ্যাপটা, ওইটার মধ্যে হচ্ছে ওই টাইমে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাড়ি হচ্ছে বগুড়াতে। সো আমরা প্ল্যান করছি 4 জন মিলে যে আমরা ওর হচ্ছে দাদু বাড়িতে যাবো, বুঝছো, বগুড়াতে যাবো। আই থিঙ্ক 3 দিনের প্ল্যান ছিল, 3 দিনের আমরা ট্যুরে যাবো। সো ওইটা প্ল্যান ছিল যে বগুড়া, নাটোর আর হচ্ছে রাজশাহী, কারণ হচ্ছে 3টা একদম ক্লোজ। সো আমরা ট্রাই করছি, আমাদের মিশনই ছিল যে আমরা 3 দিনে 3টা ডিস্ট্রিক্ট ঘুরে চলে আসবো আবার ঢাকাতে। সো আমরা যখন হচ্ছে রাতে হচ্ছে বগুড়ার বাসগুলা থাকে, সো আমরা বাসের ওইখানে কাউন্টারে গেছি,
তো আমার ফ্রেন্ডটা দেখলাম কার সাথে ওই যে কথা বলতেছে, ও তো আগে অথবা ওর দাদু বাড়িতে জানাই দিছে যে আমি ফ্রেন্ডসদের নিয়ে আসতেছি, মেক সাম অ্যারেঞ্জমেন্টস ওভার দেয়ার। তো দেখলাম ফোনে হঠাৎ করে কথা বলে, তারপর আমারে হঠাৎ করে ডাকলো, কারণ আমি বেশি ফাইজলামি করি, একটু বেশি বেশি দুষ্ট টাইপের। সো আমারে বলতেছে, দোস্ত আমার বাসায় মানে গ্রামের বাড়ি যেটাতে, ওইটাতে একটু আছে, ঝামেলা আছে, তোরা একটু এখানে কম দুষ্টামি করিস। আমি বলছি, মানে কি কম দুষ্টামি করিস? মানে আমরা ট্যুরে যাইতেছি, মানে দুষ্টামি ফাইজলামি সবকিছুই থাকবে। এবার তুই এখন হঠাৎ করে এখন তুই বলতেছিস কেন যে দুষ্টামি করিস না? ওপরে মানে ভাঙায় বলতে চায় না, বাট আমার খোঁচাখুচিতে ও বলতেছে যে বাধ্য হইছে যে দোস্ত আমার বাড়িতে মানে জিনের একটু উপদ্রব আছে। আমি তো তখন ওই টাইমে, যখন এটা আমি আগে একটু বলি, যখন আপনি এই জিনিসটা ফেস করবেন না, এই জিন রিলেটেড ব্যাপারগুলো, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে জিনিসগুলো খুব ফানি মনে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সপিরিয়েন্স করবেন এই জিনিসটা। তো আমি তো জীবনে এক্সপিরিয়েন্স করিনি এগুলো, এবং আমার ইচ্ছা ছিল যে আমি এরকম ভূত টুত দেখবো। তো জিনও জানতাম না, ভূতই বেশি জানতাম। জিন টিন আসলে মেইনলি সব এগুলো জিন টাইপ রিলেটেড জিনিস, কিন্তু আমরা এটা আরেকটা নাম দিয়েছি ভূত। আচ্ছা, হ্যাঁ রাইট, এটা ভূত নামই আমরা সবাই জানি। আসলে ভূত বলতে এগুলো কিছুই নাই, হ্যাঁ ভূত বলতে আসলে কিছু না, এগুলো প্রত্যেকটা হচ্ছে জিন রিলেটেড জিনিসপত্র। সো আমার ফ্রেন্ড বলতেছিল যেটা যে জিন আছে, পরে আমি বলছি জিন মিনের পাত্তা আছে নাকি, জিনের সাথে দরকার হলে খেলমু। কি আর জিন, আমি হলো বড় জিন, ইউ ক্যান সি মি, জন সিনা। তো আমি তো উল্টা পাল্টা কথা বইলা, ও কইছে পাগলে চেতা লাভ নেই, এই পাগল আরো চেতবো। তো নর্মালি আমরা ওইটা উইন্টার টাইমে ছিল ভাই। ঢাকা থেকে যখন আমরা বগুড়াতে গেছি, বগুড়া ওইখানে নামতে নামতে ধরলা কয়টা বাজছে, আই থিঙ্ক 1টা বেজে গেছে, এসে নামাই দিছে। এবং ওই বাস কাউন্টার থেকে ওদের মানে বাসায়, গ্রামের বাড়িতে না দাদু বাড়িতে যাইতে ধরলা ভ্যান দিয়ে আই থিঙ্ক প্রবলি 1 আওয়ারের মতো লাগে। আর ওই টাইমে মোটরের ভ্যান ছিল না, পায়ের প্যাডেলিং করে যেত, তো দ্যাটস ওয়াই আরো টাইম বেশি লাগতো, 1 আওয়ারের বেশি লাগে। সো এমন ঠান্ডা রে ভাই বগুড়াতে, মানে পুরা দোল্লা যে ওই জিনিস মানে গরমের টাইমে ঝুলে, ওই জিনিস দোল্লা কান্দে উঠে গেছে, এমন অবস্থা বুঝছো, এমন ঠান্ডা, মা চুনি পারি ঠান্ডা বুঝছো। নাইমা তো দোল্লা পুরা সব লক হয়ে গেছে বিচি বিচি। এর মধ্যে আমার হচ্ছে দোল্লা ভ্যানে উঠাইছে, ভ্যান ধরলা এমন রাস্তা দিয়ে যাইতেছিল, পুরা দুই পাশে গাছ, হ্যাঁ মানে বন জঙ্গলের মতো, একটা লাইট নাই ভাই বুঝছো। ভ্যানওয়ালা চালাইতেছে, ভ্যানালার কিছু আছে লাইট মাইট, ভ্যানওয়ালা যে হারিকেন থাকে একটা ঝোলানো নিচে, হ্যাঁ যেন দূর থেকে কেউ বুঝতে পারে যে এখানে ভ্যান একটা যাইতেছে। সো ভ্যানওয়ালাও তো যে টর্চ, হাতে টর্চ নিয়ে বা হচ্ছে একটা লাইটের মতো কি ফিডিং করছে জানি না, না লাইট না টর্চই মারে, কারণ ওর তো তখন তো ইলেকট্রিক না যে তোমার সামনে লাইট লাগাইতে পারবে। সো মাঝে মাঝে টর্চ মারে আবার দেখে সামনে যে রাস্তা কি অবস্থা, রাস্তা হেভি নেই, কাপে যারাও আর দোলা মানে 1টা বেজে গেছে, তো মোটামুটি ভালো কুয়াশা পড়ছে। সো আমরা যাইতেছি অলমোস্ট হাফ এন আওয়ারের মতো হয়েছে, আমরা যাইতেছি, আমি কতক্ষণ লাগবো রে ভাই। আমার ফ্রেন্ড আমার কইতেছে কি চুপ থাক, মানে কি চুপ থাক মানে, ও কইতেছে যে এমনও টাইম হয়েছে এই রাস্তাগুলোতে যাওয়ার টাইমে অনেক সময় দেখে ভ্যানালার মাথা নাই। আমাকে ওয়াও হোয়াট টাইমিং, और टाइम लेता बोलने के लिए, अभी बोल रहा है রাস্তার মাঝখানে এই টাইমে ধরলো কইতেছে ভ্যানালা মাঝে মাঝে গায়েব হয়ে যায়, ভ্যানালার মাথাও বলে নাই হয়ে যায় হঠাৎ করে। আমাকে বাহ টাইমিং এ আর ধরো আমি ভয় কম পাই, কিন্তু এমন সিনারিও দেখতেছি চারপাশে, আমার দোল্লা বিচি বুচি এমনি ঠান্ডায় মানে কান্দে উঠে গেছে, কান্দে এখন দোল্লা বাস্ট হয়ে যাবো বুঝছো, আর তো উপরে যাওয়ার জায়গা নেই বেচি। আর এর মধ্যে হয়তো এই স্টোরি কইতেছে ভ্যানালা বলে মাথা থাকে না, একটু পরে আমার বিচি নাই হয়ে যাবো, ভ্যানালার মাথা নিয়ে পড়ে আছে। ভাই আমরা তো সবাই 4জন মানে 3জন মিলা ওর কথা হই না, কোনো মধ্যে ওদের কাচু মাচু করে বয়ে রয়েছি ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। বাই দ্য ওয়ে আমরা পরে গেছি, পৌঁছেছি প্রায় ধরলা 2টা কি 2:30 মতো বাজছে, অলমোস্ট ভালো টায়ার্ড, আমরা একটা জার্নি মার্নি কইরা গেছি। সো ওর দাদু সবার সাথে গ্রিটিংস করলাম, চাচাতো ভাই ছিল, খাবার দাবার খাইলাম আমরা, প্লাস হচ্ছে ভাই হচ্ছে বারবিকিউ এর করছে। সো আমরা একটু ফ্রেশ হয়ে বারবিকিউ করছি রাত্রে, বারবিকিউ করে দেন দোলা ঘুমাইতে গেছি। এখন ও হচ্ছে আমাদের একটা মাঝখানের রুমে হচ্ছে ঘুমাইতে দিছে, আমরা 3জন, আর আমার ফ্রেন্ড যে ও হচ্ছে ওর দাদুর সাথে যে ঘুমাইছে, বিকজ এত অনেকদিন পর গেছে ও, ওর দাদি ওরে বলছে যে তুমি আমার সাথে ঘুমাইও। সো আমাদের ও যে রুমে দিছে,
তো ওই রুমটা ধরলা, আর একে তো গ্রামের বাড়ি ভাই, ধরলা লাইট বাইরে কিছুই নাই, আর তুমি যদি রুমের লাইট বন্ধ করো তুমি ইভেন তোমার হাত দেখতে পাবা না, আচ্ছা এমন অবস্থা। সো আমরা হিউজ টায়ার্ড হয়ে সবাই মানে শোয়ার সাথে সাথেই নাই, ডেড। আচ্ছা, আমি মাঝখানে ঘুমাইছি, আমার একটা দুই পাশে ঘুমাইছে। একটা ফ্রেন্ড ছিল না, একটা মানে ছোট ভাই ছিল, আরেকটা আমার একদম ক্লাসমেট, ও আমার আরেক পাশে ছিল। ওই হারামজাদা ধরলা কুত্তার মতো নাক ডাকতেছে, বুঝছো? কিন্তু তাও আমরা এমন মানে টায়ার্ড যে ওই নাক ডাকা তো দূরের কথা, কিছু শুনতেছি না, একদম মরার ঘুম ঘুমাইতেছে। আচ্ছা সো ধরলা অলমোস্ট আই থিঙ্ক 3টা কি 3:30 বাজছে। হঠাৎ করে ধরলা ওই যে বেড মানে হার্ডবোর্ডটা থাকে না, বেড ফ্রেমটা যে থাকে, ওইটাতে হঠাৎ করে ধরলা এরকম ঠক 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 করে আওয়াজ হইতেছে। আচ্ছা হ্যাঁ, এমন বললাম না, ও এমন কুত্তার মতো নাক ডাকতেছে, ওইটা আমি ঘুমের থেকে ঘুম না ভাঙলে আমি বুঝতামই না যে ও নাক ডাকতেছে। আচ্ছা মানে ট্রলার চলালে যেমন আওয়াজ হয় ওইরকম কুত্তার মতো নাক ডাকতেছে, কারণ ও একে তো নাক ডাকে আর হচ্ছে হিউজ টায়ার্ড, সো ধরলা মানে পুরো ডাবল হয়ে গেছে নাক ডাকা। আচ্ছা সো ওই ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তো আমি চোখে কিছু দেখতেছি না, কারণ তো এত অন্ধকার, কিছুই দেখতেছি না। আর টায়ার্ডের মধ্যে মানে টায়ার্ডনেসে আমি কিছুই চোখে দেখতেছি না, আওয়াজ হইলো কোত্থেকে। এর মধ্যে দেখি ও ভয়ঙ্কর ভাবে নাক ডাকতেছে ট্রলার, আর ও আরেকজন যে আছে আমার ছোট ভাই, ও ঘুমাইতেছে। তো শুনছি তাহলে আমি একাই, বুঝছো? তো আমি যখন শুনছি আমি বুঝি নাই যে কিসের আওয়াজ। আচ্ছা এত ভয়ঙ্কর ঘুমায় টায়ার্ড ছিলাম, এবং ঘুমায় মানে শুইলেই ঘুমায় যেতেছি, এবং আমি যতবারই শুয়ে জন্য একদম কাঁচা ঘুমায় গেছি ততবারই এরকম ঠক 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 করে আওয়াজ করতেছে, বুঝছো? এরকম নিচের থেকে আওয়াজটা এরকম উপরে উঠতেছে, আমার ততবারই ঘুমটা ভাঙতেছে। এবার আমি খুব বিরক্ত হয়ে গেছি, আমি তখনও আমি বুঝতেছি না যে কি হইতেছে, আমি মানে চেষ্টা করতেছি আওয়াজটা কিসে হইতেছে। আমি আমার ওই ফ্রেন্ডরে ডাকতেছে, আমি এরা মানে ফাইজলামি করতেছে, বুঝছো, যে কি হয়তো ফাইজলামি করতেছে আমার সাথে। কিন্তু ওরা দুজন যে মরার ঘুম ঘুমাইতেছে ভাই, তোমায় ডাকছি দুজনে কেউই উঠে নাই, বুঝছো? বাট যতবারই আমি ঘুমাইতে যাই, যত একবার হয় না যে একদম কাঁচা ঘুম, তোমার ঘুমায় পড়ছো, এই টাইমেই তোমার এরকম ঘুম বারবার আমার ভাঙাই দিতেছে। এরকম প্রায় ধরলা ফজরের আজানের আগ পর্যন্ত এরকম চলতেছিল, প্রায় আমার 3-4 বার ঘুম ভাঙাইছে। যেহেতু 3:30টার দিকে আমরা ঘুমাইতে গেছি বা 4টার দিকে, ফজরের আজান মনে হয় ধরলা 5টা বা 5:30টায় দিবে ওই টাইমে। আর একে তো ধরলা ভয়ঙ্কর ঠান্ডা, যেটা আমরা এক্সপেক্ট করি নাই। ঢাকাতে একরকমের ওয়েদার, বগুড়াতে ভাই অন্য লেভেলের ওয়েদার, বুঝছো? মনে হয় যে রিজানার মতো ওয়েদার। সো একে তো ঘুমাইতে পারতেছি না। মানে আপনি ওই টাইমে বুঝে গেছেন যে রিজানা এরকম ওয়েদার থাকতে পারে না, এখন রিজনে আইসা আর কি বুঝতে পারতেছি যে ওই টাইমে বগুড়াতে ওই টাইপের ওয়েদার ছিল, বুঝছো? সো এরকম বারবার 3-4 বার করছে, বিশেষ করে যখন আজানটা দিছে, আর তখন আমি একদম ঘুমায় পড়ছি। এর মাঝখানে মনে হয়েছে যে অনেক বড় একটা পাখি, ধরো যে পাখা ঝাপটায় যে উইরা চলে গেলে যেমন হয়, এরকম পাখা ঝাপটায় উইরা গেছে, আমি ধরলা লাফ দিয়ে উঠে বসছি, মানে আপনার কাছে একদম মনে হচ্ছে কানের পাশ দিয়ে চলে গেছে কিছু একটা উইরা, বুঝছো? কারণ আমি কাইন্ড অফ ডিপ স্লিপে চলে যাইতেছি, একে তো ঘুমাইতে পারতেছি না। যতবারই আমি ঘুমাইতে যেতেছি ও তখন তো ছোট আওয়াজ করছে, এবার একদম ধরলা আজানের টাইমে আজানটাও দিছে, ওই আওয়াজটা শুনে আমার পুরো ঘুম ভাঙছে। আমি ধরলা এইবার আমি ভয় পাইছি, কারণ এরকম জিনিস আওয়াজ হওয়ার কথাই না এখানে। একে তো ধরলা এত রাতে এত বড় পাখি কোত্থেকে আসবে, এবং আমি স্পষ্ট শুনতে পাইতেছি যে কোন একটা আমার একদম মনে হচ্ছে আমার কানে পাশ দিয়ে এরকম উড়ে চলে গেছে। সো ধরলা আমি তো ধরলা ওই দুইটা লাথটায় উড়াইছি, কারণ এবার আমি ভয় পেয়ে গেছি। এতক্ষণ আমি ভয় পাই না, এতক্ষণ আমি বিরক্ত হয়েছিলাম, এবার আমি একটু ভয় পেয়ে গেছি। ও প্রায় হচ্ছে ওদের দুজনে উঠাইছি প্রায় হচ্ছে, এর মধ্যে আমার যে ফ্রেন্ড, ওর দাদি, ওরা একটু নামাজি ফ্যামিলি, হ্যাঁ, নামাজ টামাজ পড়ে। সো ওরা নামাজ পড়তে উঠছে, দাদিও উঠছে নামাজ পড়তে, আমার ফ্রেন্ডটাও উঠছে। সো আমাদেরও ডাক, আমি তো ঘুমেতে উঠে গেছি, আমাদেরও ডাকছে, কারণ হচ্ছে ওর কাজিন যেটা, ও বলছে যে আমাদের মানে নামাজ টামাজ পড়ে খেজুরের রস খাওয়াইতে নিয়ে যাবে, কারণ গ্রামের তো খেজুরের রসটা খুব বেটার পাওয়া যায়, একদম অথেন্টিক। সো ওইটা আমাদের আগেই প্ল্যান ছিল যে রস খাবো। তো ওই ভাইয়া যখন আমরা রাতে করতেছিলাম তখনই বলছে, ভাই আপনাদের এখানে রস পাওয়া যায় কিনা, সে বলছে যে আমি ম্যানেজ করে ফেলবো। সো ওইটা একটা প্ল্যান ছিল। এখন আমি ওইটা ধরলে এত বিরক্ত হয়েছি, আমি না থাকবই না। এখন আমার ফ্রেন্ড বলতেছে কি হয়েছে, পরে ওরা বলছি যে এই কাহিনী। ও বলছে যে তার জন্য আমি তোরে বলছিলাম যে উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলিস না। আমি ওইটা কইছি বাসের ওইখানে স্ট্যান্ডে ঢাকার, ওই কি হ্যাঁ শুনে ফেলছে যে কি বলছি না বলছি।
ও বলছে যে দোস্ত আমি পরে বলতেছিল যে স্টোরি যে ব্যাকগ্রাউন্ডটা কি, ওর মনে হয় পর দাদা যারা তারা হচ্ছে মানে জিন পালতো এখানে এই বাড়িতেই, বুঝছো? সো যারা যে জিন পালে এদের বংশ পরম্পরায় থেকে যায়। আমার দাদার দাদা যদি জিন পালে, সে ওই দাদার থ্রুতে আমার দাদা পাবে, তারপর আমার বাপে পাবে, মানে ওই পালা জিনটাই পাবে। হ্যাঁ, হয়তো পালা জিনটা পাবে বা ধরলা ওই জিনদের কিছু একটা পাবে, আমি অত ডিটেলস জানি না। কিন্তু অনেক সময় হয় কি, যেটা তুমি পালো কিছু চলে গেলেও কিছু থেকে যায়। আচ্ছা, মানে ওই এরিয়াতে থাকে, মানে তোমার বাসার আশেপাশেই থাকবে, হয়তো তোমাকে ক্ষতি করার জন্য, হয়তো তোমাকে প্রোটেক্ট করার জন্য। আচ্ছা, মানে ক্ষতি কারণ মানে জিন তুমি কিন্তু বাইরে রাখতে পারবে না, জিন তোমার বাইরে রাখার জিনিস না। সো আমি মানে যতটুকু আমার বলছে যে এরা ভালোই, জিনগুলা ওদের প্রোটেক্ট করার জন্যই আসে, কিন্তু এখন আর কেউ পালে না, বাট এখনো নিজেদের ইচ্ছায় এরা এখানে আসে, বিকজ ওই জিনদের অত পরদাদারা ছিল একসময়, বলে গেছে। হ্যাঁ, এরকম অথবা চেইন একটা আছে, চেইন অফ কমান্ডের মতো। আই ডোন্ট নো দ্যাট মাচ অ্যাবাউট দ্য জিন লাইফ এবং জিন থিংস, বাট ও আমার যতটুকু বলছে আমি অতটুকুই করতেছি। পরে ধরলাম আমি ওইখানে রস টস সবই খেয়েছি, একে তো সারা রাত ঘুম হয় নাই আমার, মানে কাহিনীর পরে রস খেয়ে আইছি। রস খাবো, রস ইজ ম্যান্ডেটরি ব্রো, রস খাওয়ার জন্যই গেছি যে গান ফাট গিয়া এখানে রস পরে মজার কাহিনী সেটা তো আছে। রস টস খেয়ে আমি বলছি আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, কারণ আমার ঘুম হয় নাই। একে তো মেইন ই ছিল যে আমার ঘুম হয় নাই, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারিনি, আমার ধরো সবকিছু খুবই বিরক্ত লাগতেছিল। সো আমরা ওইখান থেকে আমরা নাটোর চলে গেছিলাম। নাটোর থেকে পরে আমরা হচ্ছে ওই কাজিনটার মানে ওই ফ্রেন্ডটারই দুলাভাই থাকে হচ্ছে রাজশাহীতে, সো আমরা রাজশাহীতেও গেছিলাম ওই দুলাভাইয়ের বাসায়, কারণ কোথাও না কোথাও তো আমাদের থাকতে হবে। নাটোরে হচ্ছে আমরা একটা ফ্রেন্ড, আমার আরেকটা ভার্সিটি ফ্রেন্ড ছিল, ওদের বাসায় ছিলাম। আর হচ্ছে যখন আমরা এসে গেছি রাজশাহীতে, তখন হচ্ছে ওই দুলাভাইয়ের বাসায় ছিলাম, এবং আমরা রাজশাহী ঘুরছি। এবার কত পিনিক বুঝো, আমরা রাজশাহীতে আবার একটা ওই কি শ্মশান ঘাট আছে না, শ্মশান ঘাটেও গেছি রাতের বেলাতে, জাস্ট টু এক্সপেরিমেন্ট দোজ শ্মশান ঘাট থিংস। যেহেতু আমরা শ্মশান ঘাটের সব নিয়ে সবাই একটা আছে যে কিছু একটা থাকে ওইখানে। মানে কখন রাতে গেছেন? রাতেই গেছি। সো রাতে ওই ঘুরা মুইরা শ্মশান ঘাটে আমরা ঘুরে টেরা যখন আমরা ঢাকায় চলে আসছি, এখন মেইন কাহিনী হচ্ছে ঢাকায়। হ্যাঁ, ঢাকায় যখন চলে আসছি 2 থেকে 3 দিন পর থেকে আমার মানে আমি ঘুমের আমার একটা প্রবলেম হওয়া শুরু করছিল, সেম জিনিস হওয়া শুরু করছিল আমার সাথে। সো আমি যখনই ঘুমাইতে যাইতাম, লাইক আফটার একে তো ধরলা তখন ভার্সিটি লাইফে মোটামুটি ঢুকবো, প্লাস হচ্ছে ওই টাইমে মানে কোনো পড়ালেখা নাই, প্লাস সারা রাত ধরে গেম টেম খেলে একবারে ভোরে ঘুমাইতে যেতাম। নামাজ পড়তাম না, ঠিক আছে, সত্যি কথা, আমি নামাজ তখন পড়তাম না। ওই আজান দিলে আব্বুর ভয়ে যায় ঘুমায় পড়তাম, বুঝছো? আব্বু নামাজ পড়তে উঠতো, উঠলে তো দালা দিব শান্তিতে, সারা রাত ধরে গেম খেলছস। তো নামাজ আজান দিলেই ওটা আমার ছিল অ্যালার্ম যে আমার ঘুমাইতে যাইতে হবে। সো যেটা হয়েছে প্রায় ধরো 1টা কি 2টার সময় আমার রুমে মানে 5 থেকে 6 সেকেন্ডের জন্য এমন একটা সুন্দর স্মেল আসতো যেটা আমি জীবনেও শুনিনি, বুঝছো? কিন্তু আমার জানালা আটকানো থাকতো, বিকজ দোতলায় যে আমি কোয়ার্টারে ছিলাম, আমরা থাকতাম 3 তলায়, না দোতলায় থাকতো একটা ছেলে, ওই হারামজাদা কবুতর পালতো। কবুতরের গুয়ের গন্ধে তোরা জীবন আমরা মানে দরজা জানালা খুলতে পারতাম না, এমন বিশ্রী গুয়ের গন্ধ ছিল। না যেটা শুনো, এখন গুয়ের গন্ধে আমরা সবসময় জানালা বন্ধ করে রাখতাম। সো ওই গুয়ের গন্ধের মানে ভেদ করে ওই 5 সেকেন্ডের জন্য সুন্দর গন্ধটা কোত্থেকে আসতো, রাইট? আসার কোনো পসিবিলিটি নেই। স্প্রে মারতো সকালবেলা? নো, সকাল না, তো 2টা থেকে 2টার সময় বা 2:30-এর সময় 5 সেকেন্ডের জন্য একটা স্মেল আসতো। সো এর মধ্যে আমি যখনই ঘুমাইতে যাইতাম আমার ঘুমাইতে দিত না, ঘুম ভেঙে যেত এরকম বিভিন্ন এরকম শব্দ করে। একদিন কি হয়েছে, আমি মশারি টানায় ঘুমাইছি। সো বারবারই যখন যে ডিপ স্লিপে যখন আমি চলে যাই, তখন বারবার মনে হচ্ছে একটা পোকা আমার কানের পাশে দিয়ে ঘুরতেছে, এরকম বন 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 করে আওয়াজ করতেছে, বুঝছো, কানের পাশে। ততবারে আমার ঘুম ভাঙতেছে, ভেঙে আমি চেক করতেছি বারবার যে পোকাটা কোত্থেকে আসে। যতবারই চেক করি, মানে তখন তো ফোনের লাইট জ্বালায় চেক করতেছিলাম যে কোথাও আছে কিনা, বা দেখি নাই। আবার যখন ঘুমাইতে যাই সেম জিনিসটা হয়, বুঝছো। সো এইবার কি হয়েছে, যখন প্রায় আজান দিবে ফজরের, তখন হঠাৎ করে আমার কে যেন একদম ঘুমের মধ্যে থেকে হাত ধরে জাগাইছে, জায়গায় উঠে বসাইছে।
আমি জানি না, আমি তো এমনি বসে বসে আছি, এর মধ্যে যে আজানটা দিছে একটা অনেক বড় একটা পোকা মনে হচ্ছে আমার গানে মানে এই সামনে দিয়ে এসে মানে কানে পাশ দিয়ে চলে গেছে। আর আমি এরকম ঘুমের মধ্যে এমন করে ঘুম ভেঙে গেছে আমার, মানে আমি ডজ করছি জিনিসটা, বুঝছো? যাই না, বিশ্বাস করো ব্রো, আমি ঘুমাচ্ছিলাম, আমি আই ডোন্ট ইভেন নো লাইক হোয়াটস গোয়িং অন। যখন ঘুম ভাঙছে তখন থেকে আমি বসে আছি, আমি ঠিক আছে, আমি যে বসে আছি ওটা আমার খেয়াল নেই, আমার কথা হলো কি গেল আমার কানের পাশ দিয়ে, আমি লাইট জ্বালায় পুরো খুঁজতেছি, 2-3 মিনিট বা 5 মিনিট খোঁজার পরে দেখি যে কিছুই আমি খুঁজে পাই না। তখন হঠাৎ করে আমার চোখে পড়ছে যে আমি তো মশারি টানায় রাখছি, তাহলে এরকম এত বড় পোকা আসার কথাও না, আর যদি আসেও ইট শুড বি ভিজিবল, রাইট? আপনি আবার কিছুক্ষণ আগে হলো টর্চ দিয়ে মানে ফ্ল্যাশ দিয়ে চেক করছিলেন। আর যদি যেই বড় পোকার আওয়াজটা পাইছি যে উড়ে চলে গেছে, মনে হইতেছে অনেক ম্যাসিভ কোনো পোকা, অ্যাটলিস্ট এত বড় হবে পোকা যখন উড়ে গেছে আমার কানে পাশ দিয়ে। এত বড় ভাই পাখি হয়, ঠিক আছে, পোকা হয় মানে যে ভন ভন করে যে চলে গেছে ভাই, মনে হচ্ছে অনেক বড় কিছু একটা। আচ্ছা, তো ওই টাইমে তো যেহেতু ঘুমতে ভেঙে উঠছি, তো অত কিছু মনে নেই, আমি তখন মেইন ধান্দা ছিল পোকা খুঁজতে হবে, বিকজ না তো সারা তো আমার জ্বালাবে। আচ্ছা, পরে আমি চেক করলাম যে আমার তো মশারি টানানো, তখন আস্তে আস্তে আমার মাথা ব্রেন খোলা শুরু করলো যে এই মশারির মধ্যে এত বড় পোকা আসার কথা না, এবং তখন মনে পড়লো যে আমার উঠাইলো কে, আমি উঠায় বসাইছে কে এখানে। সো এরকম প্রায়ই দোল্লা মানে আজান পর্যন্ত আমার জায়গায় রাখা ট্রাই করতো, হ্যাঁ। বাট আমি যখন আমার বাসায় পাবজি লাভার ছিল, পাবজি তো ওই টাইমে আমি খেলতাম না, পাবজি খেলতাম করোনার টাইমে। আচ্ছা, করোনার টাইমে পাবজি অনেক হিট খাইছে, ওই টাইমে আমাদের টাইমে পাবজি ছিল না, ওই টাইমে ওই যখন ভার্সিটি লাইফের স্টার্টিং এ তখন পাবজি বুঝি কিছু ছিল না। সো ওইটা আমি যতটুকু বুঝতে পারলাম যে ওই জিনটা যেটা ছিল ওটা বগুড়ার যেটা ছিল ওটা ঢাকা পর্যন্ত আসছে, এবং এর আই থিঙ্ক মোটিভ ছিল নামাজ পড়ানোর। কারণ হচ্ছে তোমাকে নামাজের আগেই তোমাকে বিভিন্ন ট্রাই করছে আমারে যে কোন জায়গায় রাখা, কারণ আমি তো শয়তান, যে নামাজ পড়লেই শয়তান, মানে আজান দিলে যেমন শয়তান উড়া যায়, আমিও আজান দিলেই ঘুমাইতে যাই, বুঝছো? কারণ জিন কইছে যে এই হারাম যাতে উড়ায় রাখতে হইব, জায়গায় রাখতে হইব। সো পরে আমি আমার আম্মুর সাথে শেয়ার করছি, আম্মু বলছে যে অনেক বাসার কেউ বিশ্বাস করে নাই হয়তো বা, কারণ যেটা বললাম আমি আগেই তার জন্য বলছি যারা একমাত্র এই জিনিসটা ফেস করবে, রাইট, তারাই এই জিনিসটা রিলেট করতে পারবে। সো আমার সাথে যে ফ্রেন্ডটা গেছিল একটা, ওর সাথে আমি একদিন শেয়ার করছিলাম যে এই জিনিসটা হয়েছে। সো ও তখন আমার বলতেছিল যে ওর সাথেও নাকি কি এরকম একটা আছে, বুঝছো, যেটা হচ্ছে ওর আম্মু নাকি একদিন দেখছে, আমারটা যেমন দেখা যায় নাই, কিন্তু ওর আম্মু নাকি একদিন ওর রুমে ঢুকে দেখছে যে জানালায় একটা শ্যাডোর মতো কে যেন বসে আছে। আচ্ছা, বুঝছো? সো ও তখন বলছে যে আমার মানে ওর সাথেও এরকম জিনিসপত্র ঘটে, বুঝছো, মানে জিন রিলেটেড জিনিসপত্র ওরাও ডিস্টার্ব নাকি করে। সো সেটাই বললাম যে একমাত্র যাদের সাথে হইছে দে ক্যান রিলেট দোজ থিংস, যাদের সাথে হয় নাই তারা কখনোই তোমার কাছে এই জিনিসটা মানে তোমার কাছে মানে যদি তোমার সাথে না হয় তোমার কাছে জিনিসটা মনে হবে যে উদয় চাপাবাজি করতেছে, ফানি, যেটা আমার যখন আমার সাথে যখন ফেস করিনি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা এগুলো ফাইজলামি। দ্যাটস ওয়াই আমি প্রথম থেকে সব পুরো ব্যাকগ্রাউন্ডটা দিলাম যে আমি যখন আমার ফ্রেন্ড বলছিল যে জিন রিলেটেড জিনিসটা, তখন আমি ফাইজলামি করছিলাম এই ব্যাপারটা নিয়ে। আই থিঙ্ক দ্যাটস ওয়াই আমার সাথে এই জিনিসটা ওই জিনিসটা হয়েছে, তো আমাকে রিয়েলাইজেশন দেওয়ার জন্য যে উই রিয়েলি এক্সিস্ট ওভার হিয়ার, তুমি যে ফান করতেছো ইটস নট এ ফানি থিং। আর আমার যেটা হচ্ছে আমার ভয় ছিল না, আমাকে কোনো হার্ম করে নাই, বাট আমি এরপরে ঘুমানো বন্ধ করে দিয়েছিলাম, বিকজ আমি জানি যে আমি ঘুমাইলে আমার সাথে আমার ঘুমাইতে দিবা না। সো আমি ঘুমানো বন্ধ করে দিয়েছিলাম, আমি ঘুমাইতাম এসে যে ওই ফজরের আজান দিলে যে ঘুমাইতে যেতাম, এরপরে এখন ডিস্টার্ব হতো না। সো আই থিঙ্ক আই ক্যান রিলেট লাইক 1 মাসের মতো এরকম আমার প্রবলেম হয়েছিল, বা 1 মাস অলমোস্ট 2 মাস। তারপর মনে হয় জিনি দোলা ছেড়ে দিছে যে এই হারাম যাদের ঠিক করা যাবে না। আচ্ছা, মানে অটোমেটিক এরপর আমি তেমন ফেস করি। এর মধ্যে আমি রুম চেঞ্জ করছিলাম, লোপাপুরে আমার রুম দিছিলাম, আমি লোপাপুর রুমে চলে গেছিলাম। তো লোপাপু মনে হয় কিছু জিনিসপত্র ফেস করছে, লোপাপু ওই টাইমে বলছিল যে লোপাপুরেও মানে জাগানে ট্রাই করছে সেম জিনিস, হয়তোবা নামাজের জন্যই জাগানে ট্রাই করছে। মানে হলো যে মানে শুধু রুমেই হচ্ছে, আপনি যখন রুম চেঞ্জ করছেন ওই রুমে হচ্ছে, ওই রুমে তেমন আমি ফেস করি নাই, এবং লোপাপু হয়তো কয়েকদিন ফেস করে তারপর আর ফেস করে নাই, ঠিক আছে, হয়তো চলে গেছে। জিন বুঝছে যে এই শয়তানদের কেউ মানুষ করতে পারবে না, যদি আল্লাহ একমাত্র হেদায়েত দান করে তাইলে এদের হেদায়েত হবে। আলহামদুলিল্লাহ এখন হেদায়েত হয়েছে, আমি এখন নামাজ পড়ি।
সো এটা ছিল একটা প্যারাডল স্টোরি, আমার অত মানে ভয়ের কিছু না, বাট যেটা আমার সাথে হয়েছে এই জিনিসটা বললাম। তোমার মতোটা প্যারাডল স্টোরি। তো এবং আমি এবার একটু তোমার একটু জিজ্ঞেস করি তোমার পার্সোনাল লাইফ নিয়ে, এটা একটু যেহেতু আমরা ভূতের রিলেটেড গেলাম, এবার একটু আমরা একটু মজার এসে আসি। কি ভাই এটা কি ছিল? ভয় এবার এখন মানুষ তো ভয়ে আতঙ্কে সবাই মনে হয় প্যান্ট পুন ভিজাই ফেলছে, এখন আমাদের আবার নর্মাল করতে হবে না সিচুয়েশনটা, তাই নাকি? আমরা কি সব রেসপন্সিবিলিটিস নিয়ে বসছি নাকি ভাই? এবার একটু আমরা কখনোই প্রেম রিলেটেড কিছু বলি নাই আমাদের এপিসোড গুলাতে। হ্যাঁ, অনেকেই কোয়েশ্চেন হচ্ছে যে তোমার কয়টা প্রেম করছো লাইফে? আমি জানি তোমার ওয়াইফ আসতেছে কিছুদিন পর, তার জন্য তোমাকে আমি একটু ট্রিকি কোয়েশ্চেনে ফেলে দিলাম। না, প্রেম আসলে টু বি ভেরি অনেস্ট সিরিয়াসলি একটাই, ঠিক আছে। আর তোমার ওয়াইফের সাথেই? না, আমার ওয়াইফের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে ভাই, হলো যে এখন বাট মাই ওয়াইফ নোস অ্যাবাউট ইট, সো লাইক উই আর ইন আ সিক্রেট প্ল্যাটফর্ম। বলো। তো ওইটাই বাংলাদেশে যেটা হয় কি ভাই, যেটা মোস্ট অফ দ্য টাইম আমাদের এজটা বা আমাদের হলো জেনারেশনটা ভাইবটা তখন একটু ডিফারেন্ট ছিল। বাংলাদেশে হলো কি আই থিঙ্ক সো যারা যারা বাংলাদেশে ছিল ভাই সবাই এই খুঁটিনাটি প্রেম করে আসছে, সবাই মোটামুটি প্রেম করছে। হ্যাঁ, যারা করে নাই তারা তো করেই নাই। যারা করে নাই ভাই আমার সময় যেটা ছিল, যারা করেন ওরা ভাইব ম্যাচ করার জন্য কইতো যে ভাই প্রেম করতেছে, ঠিক আছে, করুক বা না করুক। তো আমার ক্ষেত্রে আমাদের সময় এটা বেশি ট্রেন্ড ছিল যে ভাই যে গ্রুপে সবাই প্রেম করতেছে না, তাও ফেক অ্যাকাউন্ট খুইলা নিজে নিজে চ্যাটিং করে, ঠিক আছে। তো বেবি হাউ আর ইউ, আই এম গুড, হাউ হাই তানা তায়া তানা। আচ্ছা, তারপর তো ওইটাই আর কি। তো হইছে খুঁটিনাটি করা হয়েছে। কেউ হয়েছে সেটা বল। হ্যাঁ, কি ছিল মানে প্রেম কেউ হয়েছে? আচ্ছা, প্রেম তো যে বাংলাদেশে তো যেমনে হয় আর কি, যে গান বাজছিল এরকম না, গান বাজে না। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদের ওই সময় ফিজিক্যাল মিটার থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ছিলাম আর কি। ওই সময় হলো আপনার ফেসবুকে মানে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। আমার এই প্রেম কাহিনী ভাই অনেক বড়, আমি এটা ছোট করে বলার ট্রাই করবো। আমরা মেবি হাইস 10 মিনিট নিবো, কারণ আমরা চাচ্ছি না যে 1 ঘন্টার বেশি হোক। আরো অনেক এপিসোড আসবে, ওগুলোতে আমরা বলবো, আমাদের এরকম একটা এপিসোড থাকবে হয়তো বা। তো ওইটার ক্ষেত্রে যেটা হয়েছে কি যে ওই সময় হলো ফেসবুক নতুন নতুন আসছে এবং সবাই খুবই এক্সাইটেড ফেসবুকে, অ্যান্ড আমিও নতুন করে ফেসবুক খুলছি, ঠিক আছে। আমার আসলে ফেসবুক আমার একটা ভাইয়া খুলে দিয়েছিল, আমার ছোট দুলাভাই খুলে দিয়েছিল আর কি। ফেসবুকে আগের নাম ছিল খান শুভ, ঠিক আছে। তো সবাই বলতো যে খান কি আপনি? না না না, ওইটা জিজ্ঞেস করতো যে খান কি শুভ? না, ওই আমি আসলে হলো সুশীল। না, আমি তো খারাপ কিছু মনে, আমি যে খান কি আপনি, খান কি? হ্যাঁ, এটা পার্সোনাল কোশ্চেন, এটা কেউ করতো না, কি খায় মানুষ। তো ওইটা হয়েছে কি যে যেটা হয়েছিল, আমার হলো ছোট দুলাভাই হয়তো এপিসোডটা দেখবে, ঠিক আছে, হলো যে আপনার তো ছোট না দেখলো জোর করে দেখাবা না, আই থিঙ্ক আমার ফ্যামিলি সবাই আমাদের এপিসোড গুলো দেখে ভাই, মানে হলো যে আপনার আমি যখনই কথাবার্তা বলি সবাই দেখে, ঠিক আছে। যে ওইটা আমি আপনারা একদিন বলছিলাম যে ভাই কেউ না দেখলেও কিছু কিছু মানুষ দেখে, ওদের জন্য হইলো আমরা বানাবো। যেমন হচ্ছে যে তুমি মানে তোমার যেমন মানে ফার্স্ট প্রেমটা হচ্ছে ফেসবুকের থ্রুতে, আমারটাও সেম। আচ্ছা, সো আই ক্যান রিলেট। না আমি বলবো, এটা বলবেন যেহেতু এসেছি আজকে তো শেয়ার করেই যেতে হবে, মানে নিজে শেয়ার করবো দেখে আমারে ঢুকাইছে, ঠিক আছে, মানে শুনবো না, আমারটা মোটেও শুনবো না। আমারটা ছোট করে বলি, তাহলে আমি 2-3 মিনিট নিই, লিপু ভাইয়ের 2-3 মিনিট দিব, ফসল যে আমরা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, 1 ঘন্টার বেশি যেতে পারবো, যেহেতু লাস্ট সিজন লাস্ট এপিসোড আমরা একটু বড় করি, সমস্যা না, একটু বড় করলে ভাই বেশি বড় হয়ে যায়। আচ্ছা, তুমি তোমার কাহিনী বলো না তো, আর বড়ই যাচ্ছে এগুলা বইলা। তো এটা হলো যে আপনার যেটা হয় কি যে ওই সময় ফেসবুক নতুন বাইরে ছিল, তো আমার ছোট দুলাভাই যেটা করছিল যে সবারে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিছে, মানে আমার ছোট দুলাভাই মানে ফ্রিতে পাইছে মাল। হ্যাঁ, তো সবারই খুলে দিছে। যেমন হলো যে আপনার ওনার হচ্ছে ওনাদের একটা গ্রুপ ছিল, তোমাদের বাসার দারোয়ান ড্রাইভার সবারই খুলে দিছে। না, ওনাদের একটা গ্রুপ ছিল আর কি, যে উনি হলো খান আর কি, ঠিক আছে, মানে ওনার হলো যে আপনার ওনাদের হলো টাইটেল খান, সবার নামে খানলে দিছে। হ্যাঁ, তো ওইটা হলো কি যে ওই ওনাদের একটা ফেসবুক গ্রুপ ছিল, ওটা হচ্ছে খান ফ্যামিলি কমিউনিটি। হ্যাঁ, তো ওই গ্রুপে হলো যে মানে যখন হলো ভাইয়াদের বিয়ে টিয়ে হইছে, মানে হলো যে বোনদের সাথে, ঠিক আছে, তখন হলো কি যে আমার ওই গ্রুপে ঢুকাইছে। তোমার তো বিয়ে হয় নাই, মানে বোনের যখন বিয়ে হয়েছে আর কি, ঠিক আছে। তো ওই গ্রুপে ঢুকাইছে, তো ধরে সবাইরে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিছে, ঠিক আছে। সবার হলো ওই নিক নেম খান, ঠিক আছে, খান শুভ, খান এটা, খান এটা। তো আমারও হইলো যে এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে গেছে, তো আমি হচ্ছে এটা তোমার ফেসবুক। আচ্ছা, কমিউনিটিতে তোমাকে অ্যাড করে দিয়েছে ফেসবুক খান কমিউনিটি। হ্যাঁ, তো ফেসবুক আসলে কেন খুলে দিছে, কজ হলো যে আপনার ওই যে ওই ফেসবুক গ্রুপ, তো
ঠিক আছে। তো আগে ছিল আই থিঙ্ক সো ওই সময় মেসেঞ্জার গ্রুপ ছিল না, তখন শুধু ফেসবুক গ্রুপই হইতো আর কি, ঠিক আছে। তো ওই ফেসবুক গ্রুপেই ওই একজন আরেকজন ওই গ্রুপেই পোস্ট করতো, ঠিক আছে। তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, আমার খুলে দিয়েছে যেন আমি গ্রুপে ঢুকতে পারি, তাই আমি ওইটা দিয়ে ফার্স্টে শুরু করছি। তো এরকম হলো যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে একজনের সাথে হলো, একজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, কথা বলতে বলতে দেন হলো যে আমাদের হলো যে রিলেশন আর কি, রাইট। তো দেন হলো যে আপনার ওই সময় আবার হয়েছে কি যে zero.facebook.com চালান যেত, ঠিক আছে। তো ওই সময় হলো কি হ্যাঁ ছবি মুভি দেখা যেত না, আবার চালান যেত। তো ওই সময় নেট আবার অনেক এক্সপেন্সিভ ছিল, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ ছিল। তো বাট হলো ফেসবুকটা চালাইতে পারতাম, কথাবার্তা সবই বলা যেত, খালি ছবি দেওয়া যেত। এবং আই থিঙ্ক আমাদের টাইমে ওই টাইমে মানে ওয়াইফাই রাউটারটা অতটা মানে পপুলার ছিল না, ওয়াইফাই আচ্ছা যে ইথারনেট যে লাইন খালি মডেম মতো অনেক এক্সপেন্সিভ ছিল, মডেম মতো যে সিমের মতোই কিনতে হতো। হ্যাঁ ওই যে আপনার টাইগার ছিল, ঠিক আছে, তারপর আপনার হলো হ্যাঁ অনেক টাইপের ছিল, বাট ওগুলো ভাই আমার এখনো মনে আছে। আপনার হলো জিবি তো আসতোই না, ওগুলো বেচতো মেগাবাইটে, ঠিক আছে। 300 মেগাবাইট 500 মেগাবাইট 500 মেগাবাইট অনেক এক্সপেন্সিভ ছিল, ঠিক আছে। এন্ড ওই সময় নেট আমাদের থেকেও বেশি কুত্তার মতো টানতো, ব্যাপারটা বলছেন। এখন যেরকম স্লো টানে ওই সময় স্লো টানে, ওই সময় দেখা যাচ্ছে যে ওয়েবসাইট লোড হইতে শেষ। আমার রিচার্জ করার মতো যে কিছু গাড়ি চালাইতে হয় না, যে তেল নিয়ে এরকম ভরতে ভরতে গাড়ি চালাইতে হয়, এরকম অবস্থা। আমার এখনো মনে আছে কার্ড ভরতে ভরতে চালাইতে হয় ইন্টারনেট। তারপর এখনো মনে আছে যে ফেসবুক অ্যাড হওয়ার পর অনেকদিন কথা বলার পর আসলে টু বি ভেরি অনেস্ট আমি ফার্স্টে কথা বলছি ছবি মুভি দেখা ছাড়া, ঠিক আছে। সো ডেসপারেট ব্রো, এটা যেতেই হবে। দীর্ঘদিন ধরে zero.facebook.com लड़की का नाम होना चाहिए, लड़की हो या ना हो, मैं तो लड़की समझ के ही बात करूंगा। ওই অমনি রিকোয়েস্ট পাঠানো, অমনি কথা বলা, অমনি মন দিয়ে দেওয়া। হ্যাঁ অনেকদিন পরে মনে হলো কি যে ভাই দেখলে তাও, ঠিক আছে, যে আসলে কি মেয়ে নাকি কই ইনভেস্ট করতেছে এত কিছু। তখন হলো কি যে আমি হলো ওই যে বাংলা লিঙ্ক নাকি টাইগার আমার ঠিক মনে নেই, ওই যে পেন ড্রাইভের মতো একটা মডেম আছে, ওটা আমি কিনছি, যে রিসার্চ করছি কত টাকা আমি এখন পারফেক্টলি মনে নেই, 300 মেগাবাইট মনে হয় কিনছিলাম, ওইটা লাগাইছি। ওই facebook.com লেখা সার্চ দিয়ে লগ ইন পেজ দিয়ে যাইতে যতক্ষণ প্রোফাইল পর্যন্ত ঢুকছি নেট শেষ ভাই, ঠিক আছে। তো স্ক্যাম হয়ে গেছে মেরে সাথে, ততক্ষণে নেট শেষ। এর মাঝখানে কি হয়েছে, ওই যে আপনার ঢুকলে ওই নোটিফিকেশন আসে না, ওগুলো শেষ, ঠিক আছে। আবার আমি লাগানোর লগে লগে বুঝছেন কোনখান থেকে গেম ম্যাম আপডেট নেওয়া শুরু করছে, বুঝছেন, যে অনেকদিন পরে অক্সিজেন পাইলে যেরকম হয়, ঠিক আছে, এটা পুরো ডান, ঠিক আছে। তাই বলি যে এখন আব্বা আম্মার কাছ থেকে মাত্র টাকা লয়ে গেছে, বুঝছেন, এটা জীবনও আবার আরেক 300 মেগাবাইটের টাকা জীবনে, এটা আরো ধরেন এক সপ্তাহ মুসলায়া যদি লই আর কি, তাহলে না হলে হবে না। তো ওখানেও ডান। এরপরে হলো যে আপনার অনেক পরে, ঠিক আছে, হলো যে আপনার এর মধ্যে কথাবার্তা চলছে, হ্যাঁ এর মধ্যে কথাবার্তা চলতেছে zero.facebook, no investment, only ভালোবাসা, ঠিক আছে। তো ওই এরপরে হলো আমার এখন মনে আছে যে অনেক দিন পরে, প্রায় 2-3 মাস পরে আপনার হলো যে আপনার মোস্ট প্রবাবলি আমি আমার ছোট দুলাভাইয়ের বাসায় যাই, ঠিক আছে। ছোট দুলাভাইয়ের বাসায় যাওয়ার পরে ওনাদের হইলো যে আপনার কম্পিউটারে বসি, ওনাদের নেট চলতেছিল, তো আমি আমার হলো ফেসবুক লগ ইন করি, অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট টাইম মনে হলো যে আমি দেখছি ছবি, রাইট, আমি দেখছি। তো এটাই মানে শর্টকাট স্টোরি, বাট আমি যেটা বলছি যে ওইটাই হলো যে আপনার হলো যে মানে না দেখা করো নাই, হ্যাঁ দেখা তো করছি, বাট হলো যে আপনার মন দাও হইছে, হ্যাঁ মানে আমার মনে হচ্ছে কি যে আমরা তো আর কিছু দেওয়া না হয় নাই, না আর কিছু ভাই, আমরা তো হলো যে আপনার 90s এর যুগের তো কাজে ভাই যেমনি কথা কইতেছে জানেন বলতেছে ও আমার সিনিয়র, বুঝছো না, মানে আমরা সবাই 90s এর যুগে, আমরা যে টাইমে প্রেম করছি আপনিও রিলেট করতে পারবেন, আমাদের ওই টাইমটা এই যমুনার মতো এতটা উগ্র ছিল না, রাইট। এখন ওই সময় প্রেম যেটা হইতো খুবই ক্যাজুয়াল, রাইট। আমার মনে হয় কি যে একজন আরেকজনের সাথে বসে কথা বলাটাই অনেক প্রেম ছিল, রাইট। দেখা করতে পারাটাই অনেক বড় কিছু ছিল। এখন যেরকম হলো যে আপনার বাচ্চার নাম টাম ফিক্সড হয়ে যায়, ঠিক আছে, রিলেশনে থাকাকালীন আমাদের সময় এতটা অ্যাগ্রেসিভ ছিল না, সব একটা লাইনের মধ্যে রেখেই করতো। অ্যাগেন লাইক আরো 10% রিলেশনশিপের মতো 90s এর খুবই নর্মাল রিলেশন ছিল, অ্যান্ড হলো যে আপনার ইট ডিডন্ট ওয়ার্ক আউট, ঠিক আছে। তো হলো যে দেন দ্যাটস ইট, নাথিং ইন্টারেস্টিং, বাট মাঝখানে অনেক ইন্টারেস্টিং স্টোরি ছিল, ঠিক আছে। আই থিঙ্ক সো
এটা অনেকেই জানে। ফার্স্ট মিট কেমনে হলো, মানে কই মিট করছো, এগুলো যদি একটু জাস্ট শর্টে বলো। আপনার ফার্স্ট মিট আই থিঙ্ক সো আপনার যেটা হয়েছে সেটা হলো কি যে জাস্ট যে ওকে ঠিক আছে আমরা হলো যে আপনার দেখা করতে পারি কিনা, ঠিক আছে, যেহেতু হলো যে ও টেকনিক্যালি ফেনীতে থাকতো, রাইট? ও তো হচ্ছে ও ফেনীতে থাকতো, হ্যাঁ, মানে ঢাকাতে ছিল না। ঢাকায় ছিল না, রাইট? যে গ্রামে যে আবার তোমার ঘাটি বসাইছো। না, আমি গ্রামে যাই নাই, আসলে যাই নাই, ঠিক আছে। যেটা হয়েছে যে আপনার ও হলো পরবর্তী ঢাকায় আসে। গ্রামের একটা সহজ সরল মেয়েকে ভোলায় ভালায় তুমি ঢাকায় এনে প্রেম করেছো। সহজ সরল ছিল না, একটুকু আমি বলতে পারি, ঠিক আছে, একটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। বাট আমাদের যেটা ছিল সেটা হলো কি আই থিঙ্ক সো উই আর স্টিল খুবই একজন আরেকজনের প্রতি আমরা খুবই রেসপেক্টফুল, রাইট? অ্যান্ড দ্যার ইজ আ চান্স অর মাইট নট চান্স ও শো দেখতে পারে না দেখতে পারে, বাট আমরা এমন একটা প্ল্যাটফর্ম বানায় রাখছি যে স্টিল আমাদের যদি দেখা হয় দেন উইল সে হাই, right? At least there is nothing, মানে কাদা ছোড়াছুড়ি এমন কোনো ফ্যাক্ট ছিল না। It's a nice thing. হ্যাঁ, it's a really good thing. So আমার মানে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে বা কি হয়েছে, বাট স্টিল লাইক উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, রাইট? তাদের প্রাইভেসিটাও আমাদের মেইনটেইন করা উচিত, রাইট? আমাদের হলো আমাদের যে পেজে যেরকম আছে ওরকম না যে এক্স ইজ অলওয়েজ ব্যাড, ঠিক আছে, ওরকম না হলো যে ব্যাড ইজ গুড। আমার ছোটই ছিল, আমরা হলো যে আপনার দিকে যাই একটু, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, যে যেটা আপনি বলার জন্য খুবই আগ্রহী। হাসুফুসু করছে আমার, হাসুফুসু। আচ্ছা, যেটা আমার হচ্ছে যে আমি স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত আমার মেয়েদের সাথে ইন্টারাকশন একদম জিরো। ওকে, আমি কখনোই মেয়েদের সাথে কথাবার্তা বলতাম না, বিকজ আমি মেয়েদের সাথে সামনে গিয়ে লজ্জা পাইতাম, ভয় পাইতাম। ওকে, যে আমার কোন কথা, কারণ আমি অত কথা ভালো বলতামও না। আমি এমনি মানে ছেলের সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডস ছিল ছেলেরা, বাট আমি মেয়েদের সাথে অনেক থাকে না, ওই টাইমেই দেখছি যে আমার অন্যান্য ক্লাসমেটদের সাথে স্কুলে ধরলা অন্যান্য মেয়েদের, কারণ আমি অলওয়েজ কম্বাইন্ড স্কুল এবং কলেজে পড়ে আসছি, সো আমাদের ইন্টারাকশন হওয়ার অনেক চান্সেস ছিল মেয়েদের সাথে, বাট আমার সাথে কোনোই ছিল না, একদম জিরো। কারণ আমি মেয়েদের যেটা বললাম, আমি মেয়েদের সাথে কথা বলতাম না, কারণ আমার ভয় লাগতো এবং আমি শাই ফিল করতাম। ইভেন আমি যে কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টারেও মেয়েদের সাথে ছোটবেলায় খেলতাম, বাট একটা বয়স পর্যন্ত যে আর মানে খেলাধুলাও করিনি। মানে খেলাধুলা মানে খেলতেন ওই যে ছোঁয়াছুঁই, দৌড়াদৌড়ি, বৌচিও খেলতাম আমরা। কারণ বৌচি কি? বৌচি জানো না? না, বৌচি হচ্ছে যেমন বৌচি তোমার খেলা বুঝে দেখতে অনেক টাইম লাগে। আই থিংক সো মনে হয় আমরা একজন বউ থাকতে হয়, একজন যে দম দিয়ে যে আউট করতে হবে অপোনেন্টকে, পরে বউ কেন চলে আসতে পারে এমনি। সো বেশিরভাগ টাইমে আমি বউ থাকতাম, বিকজ আমার রানিং এটা বেটার ছিল। এবং আমি খেলতাম হচ্ছে আমার বোনদের সাথে, কারণ আমার লোপাপু যে লোপাপু আমার খুবই মানে পিঠাপিঠি টাইপের আমরা। সো ওর ফ্রেন্ড সার্কেলের সাথে আমি প্রায় খেলতাম, এবং আমার ওই যে মানে বউয়ের পারফরমেন্সটা বেটার দেখে, মানে বউয়ের পারফরমেন্স মানে দৌড়ের পারফরমেন্সটা, মানে তুমি আবার অ্যাডাল্ট ভাবে নিয়েন না আপনারা কেউ, বউ মানে ওই বউ না, খেলা আমাদের ওই যে কোমল লতি অডিয়েন্স নাই। হ্যাঁ, সো তার জন্য আমি আবার বলে দিলাম যে বউ আপনি আবার অন্য বউ মনে করেন না, অন্য পারফরমেন্স না, দৌড়ের পারফরমেন্স। সো তার জন্য বেশিরভাগ টাইমে আমার বউ থাকতাম। বউ মানে হচ্ছে তোমার হচ্ছে অনেক সময় ভেলকি টেলকি দিয়ে চলে আসতে হবে, কারণ অনেক সময় তো দম থাকে। দম মানে হচ্ছে বউছি বলে এরকম করে যে ধরতে হয় অপোনেন্টকে। সো তোমার হয়তো 5টা বা 6টা দম দিয়ে 5 জনই দৌড়ায় যেয়ে সবাই এর মধ্যে আউট করতে হবে, যেন বউ ফ্রিলি চলে আসতে পারে নিজের ঘরে। যদি না আসতে পারে তাহলে বউ নিজের দৌড়ায় মোড়ায় ফাঁকি ফুকি দিয়ে চলে আসতে হবে। সো হ্যাঁ, এটা হলো গেম। সো ওই টাইমে ওগুলো খেলতাম আমরা, করলে দোষ, ঠিক আছে, আগে মানুষ কইরা আসছে, এটা দোষ নাই। কিন্তু ওই টাইমে যেটা বললাম 90s-এ আসলে অন্য মেন্টালিটি নিয়ে কেউ আমরা খেলতাম না, আমাদের মেন্টালিটি অন্যরকমই ছিল, রাইট? মানে ওই টাইমের মানে এখনকার বাচ্চারা যতটা না ম্যাচিউরড, আমরা অতটা ম্যাচিউরড ছিলাম না। আমাদের মেন্টালিটিতে আসলে সোশ্যাল মিডিয়া ওয়াইড, এবং আমাদের টাইমে ডিভাইস ছিল না, দ্যাটস ওয়াই আমাদের এন্টারটেইনমেন্ট ছিল স্পোর্টস রিলেটেড। সো আমরা বিভিন্ন স্পোর্টসে আমাদের অ্যাক্টিভিটিসে আমরা ইনভলভ ছিলাম। সো এখন যেগুলা পোলাপাইনের মধ্যে দেখবাই না, এরা অলওয়েজ সবকিছু ইনভলভমেন্ট হচ্ছে ডিভাইসে। তুমি যদি বলো এখানে দৌড় দিতে হবে, মোবাইলে দৌড়াইবো, ফিজিক্যালি দৌড়াইবো না। হ্যাঁ, কি একটা যে জেনারেশন হইতেছে ভাই। ওকে, লাইক আই এম রিয়েলি লাইক স্কেয়ার্ড অফ দিস জেনারেশন। তো যেটা হইতেছিল যে ওই মানে স্কুলে যাওয়ার পর থেকে এসব খেলাধুলা মানে মেয়েদের সাথে খেলাধুলা অফ হয়ে গেল। সো আমার ওই রিলেটেড কোনো মেয়েদের সাথে কোনো ইন্টারাকশন ছিলই না, ঠিক আছে? সো আমি ভার্সিটিতে উঠে দোলা পুরা চেঞ্জ। ভার্সিটিতে ওইটাই দোলা মেয়েদের সাথে, ইভেন ভার্সিটি মেয়েদের সাথে কথা বলতাম, বাট ওদের সাথে ওইরকম ইন্টারাকশন ছিল না, জাস্ট নর্মাল হাই হ্যালো টাইপের কথা ছিল। কিন্তু আউটসাইডে সব হচ্ছে আমার প্রেম প্রীতি ছিল।
আচ্ছা সো আমার হচ্ছে ওই টাইমে এই ছিল যে আমার সার্কেলের কয়েকজন প্রেমের জড়ায় গেছে, সো আই হ্যাভ টু ইনভলভ উইথ দিস থিং বিকজ আমি তাদের দেখতেছি তারা অনেক এনজয় করছে ফোনে, বুঝছো না, বাবু সোনা বলে অনেক কিছু। ওই সময় তো আবার ওই যে কি জানি ওই যে আপনার রাতের 12টার পরে মনে হয় ফ্রি হয়ে যেত সকাল 5টা পর্যন্ত টক টাইম মক টাইম। হ্যাঁ মানে যাই না bro, কিন্তু এই যে ডিজিউএস ওই সময় হ্যাঁ, নতুন রিলিজ ডিজুস, হয়েছিল ডিজুস, ডিজিউস রাইট গ্রামীণ আমি- ফোনের। হ্যাঁ আমি ফোনে ধরলে অত বেশি কথা হইতো না, আমার তো একে তো ইন্টারনেট ছিল ওই হ্যাঁ, টাইমে, আমাদের হ্যাঁ। বাসায় তো অলরেডি ওয়াইফাই চলে আসছে ওই হ্যাঁ, টাইমে। আমি ভালো হয়েছে ধরলে আমি স্কুল লাইফে প্রেম করিনি, তাহলে তো আমি এগুলো মানে ওয়াইফাই ছিল না, খালি ইথারনেট কেবল দিয়ে ধরলা ল্যাপটপে, হ্যাঁ। ল্যাপটপ আমার বোনরাও ইউজ করতো, সো হ্যাঁ। প্রাইভেসি থাকতো না। Privacy থাকতো না। বাট এমন টাইমে আমি প্রেম করছি তখন এভরিথিং ইজ অ্যাভেলেবল, বুঝছো, তখন ফ্রি নেটও চালাইতে হইতেছে না, বুঝছো না, সবকিছুই আছে। ইভেন মানে আমার একটা প্রবলেম হয়ে গেছে, ওর আমার যে গার্লফ্রেন্ড হয়েছিল ওর বাসায় ছিল না, সো গার্লফ্রেন্ড কেমনে হয়েছে এটা আবার আসি। ধরো আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, ভার্সিটি আমার ক্লাসমেট একটা ছিল, ওর ওর সাথে আমার মোটামুটি ভালো একটা বন্ধুত্ব ছিল। আর ভার্সিটিতে আমি অতটা বেশি যাইতাম না বিকজ আমি তখন বাইরে মানে কানাডাতে আসার প্রসেসিং শুরু করছিলাম, সো আমি আইএলস নিয়ে অন্যান্য জিনিসপত্র নিয়ে খুব বিজি ছিলাম, আইএলস এর কোচিং মোচিং করতাম। আমার জন্য জাস্ট সেশনটা ড্রপ না হয় তার জন্য আব্বু আমাকে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছে, সো যেন আমার কোনো মানে যদি এখানে বাইরে না হয় অ্যাটলিস্ট যেন সেশনগুলো ড্রপ না হয়। সো আমি খুব কম যাইতাম, সপ্তাহে দোলা 2 দিন যাইতাম ক্লাসে। সো ওরা আমার যখন পাইতো, আমার ওই যে ব্যাচমেট গুলা বা ক্লাসমেট গুলা খুব খুশি হয়ে যেত যে আই হাই ঈদের চাঁদ আইছে ভার্সিটিতে। সো ওইরকম ভাবেই খুব ভালো একটা ঘনিষ্ঠতা ছিল আমাদের মধ্যে। আস্তে ভাই আস্তে আস্তে ভাই হ্যাঁ আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, ফাক। ওকে, তো যেটা হইতেছে একটা যে ফ্রেন্ড ছিল, ও মানে ক্লাসমেট ফ্রেন্ড, মানে ও আমার অনেক ভালো ফ্রেন্ড মনে করতো, আমি তো ক্লাসে তেমন যাইতামই না, সো আমার কাছে ও ক্লাসমেটই ছিল। ইভেন আমি যখন যাইতাম ও দেখা যেত আমার জন্য জায়গা রাখতো বেঞ্চে একসাথে বসার জন্য। সো ওই টাইমে ফেসবুকে একটা কমিউনিটি গ্রুপের খুব হাইপ শুরু হয়েছিল, বিভিন্ন কমিউনিটি গ্রুপ ছিল লাইক টক্সিক বয়েজ অ্যান্ড গার্লস, এখানে একটা বিভিন্ন কমিউনিটির গ্রুপ, তুমি যেটা বললা যে ওই টাইমে তো ফেসবুক যে চ্যাট গ্রুপগুলো ছিল না মেসেঞ্জারে, সো এরকম বিভিন্ন গ্রুপ বানায়া এরা করতো কি অনেক মানুষকে অ্যাড করে হ্যাং আউট করতো, বিভিন্ন একটা প্লেসে যেয়ে সবাই একসাথে গেট টুগেদার করতো। আমরাও করবো নাকি এমন একটা হ্যাঁ আমরা করতে পারি, আমরা একটা বানাইতে পারি রিজন আনকাটস টক্সিক গ্রুপ? না টক্সিক মানে আমি একটা বললাম কারণ এরকম সাইকো বয়েজ অ্যান্ড গার্লস ছিল, ইমো বয়েজ অ্যান্ড গার্লস ছিল, এরকম বিভিন্ন গ্রুপ ছিল এবং এদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কাদের বেশি মেম্বার এবং কাদের বেশি মেম্বার অ্যাক্টিভ এবং স্মার্ট পোলাপাইন এবং সুন্দর পোলাপাইন ওইখানে আছে, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম চলতো এদের মধ্যে, বিভিন্ন কম্পিটিশন চলতো। দেখা যেত যে সেম গ্রুপে কিছু মানে কমন পোলাপাইনও থাইকা যেত, এরা সব মানে এদের সবাই অ্যাড করতে এরকম টাইপের। সো আমি এই ব্যাপারটাতে একদমই জিরো নলেজ ছিল। সো আমি যখন ভার্সিটিতে গেছি ও আমার বলছে যে বন্ধু আমার তো এরকম একটা গ্রুপ আছে, আমাদের অন্যান্য যারা ক্লাসমেট আছে ওদেরও আমি জয়েন করাইছি, হোয়াট ইউ থিঙ্ক, তুমি কি জয়েন করবা কিনা? আমি কাছে ওকে জয়েন করাও, হু কেয়ার্স, আমি তো জানি যে আমি জীবনে এগুলোতে যাবো না। সো আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডস এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে অলওয়েজ বিজি ছিলাম, এসব অতটা আউটসাইডের ফ্রেন্ডশিপ নিয়ে আমি অতটা মাথা ঘামাইতাম না, কনসার্নও ছিলাম না। সো আমি ওদের ট্রিট করতাম যে ইউ গাইজ আর মাই ক্লাসমেট, ইউ গাইজ গানা বি মাই ক্লাসমেট, ইউ গাইজ নট গানা বি মাই ওভার লাইক মোর দ্যান দ্যাট। ফার্স্টে যাবো, আমার একটা ব্যাচ দরকার, দ্যাটস ওয়াই ইউ গাইজ ওভার দেয়ার। সেলফিশ মনে হচ্ছে আমাকে, বাট দ্যাটস হাউ মাই মেন্টালিটি ইজ। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার ফ্রেন্ডস যারা আছে যারা ক্লোজ, আমি তাদের সাথেই বেশি প্রায়োরিটি মানে টাইম করি, সময় দিই বেশি এবং তারাই আমার প্রায়োরিটি লাইফে বেশি। সো ওরা আমার যখন অ্যাড করছে একটা, এর মধ্যে তো কিছু মাস পরেই রোজার ঈদ আসছে। সো আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে চলে গেছি ধানমন্ডি মানমন্ডি ওয়ানে হ্যাং আউট, তখন যে মিলিয়ার্ডের সেই একটা আসছিল, হ্যাঁ যে ওইটার নাম কি ছিল, রাইফেল স্কোয়ারে, রাইফেল স্কোয়ারের উপরে একদম 7 তলায় হচ্ছে বিলিয়ার্ড সেন্টার মেন্টার, ওইটা হিউজ হাইপ, বুঝো না? তখন হচ্ছে যে ঈদের সালামি টালামি পায়া সব উড়াইতাম ওই যে বিলিয়ার্ডে যায়, বুঝছো? সো আমরা ওইখানে গেছি ফ্রেন্ড নিয়ে, এর মধ্যে ওরা হচ্ছে ঈদে একটা হ্যাং আউটের গ্রুপ গেট টুগেদারের প্ল্যান করছে, আমারে বলছে, আমি গ্রুপে দেখছি বাট আমি ইগনোর করছি। সো আফটার হ্যাভিং দোজ হ্যাং আউটস অ্যান্ড এভরিথিং, ওরা হচ্ছে মানে ঈদের পরপরই মানে ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন পোস্ট করা শুরু করছে ছবিগুলা। এখন ছবি দেখা আমি জাস্ট নর্মালি দেখতেছি, এর মধ্যে দেখলাম যে
সবার মাঝখানে একটা মেয়ে খুব ফুইটা আছে ছবিতে, বুঝছো? আমি কই এ কে, পুরো জ্বলতেছে ওইখানে ছবিতে। ট্রু ব্রো, বাট মনে হইতেছে যে কি বলছে, বাট দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিলিং অ্যাবাউট দ্যাট গার্ল, যে পুরো ছবি সবার মধ্যে ও জ্বলতেছে আই ডোন্ট নো, থাকতে পারে, বাট শি নোজ অ্যাবাউট দিস ওয়ান। আমার এই ফার্স্ট লাভের ব্যাপারে সবাই জানে, এবং সবাই জানে জ্বলতেছিল যে ওটা বলছিল না, ওইটা ভয়টাই ও মানে জ্বলতেছিল, আসলে জ্বলতেছিল। লাইক ফার্স্ট লাভ আসলে ইজ অলওয়েজ স্পেশাল, তার জন্য আমি যখন ওই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি আমার স্টিল ওই ফিলিংসটাই আসতেছে, গ্রো করতেছে, ওই জিনিসটা আমি তখন কি ফিল করছি ওইটাই আমি বলতেছি। আমি আর বিং অনেস্ট, রাইট, লুকোচুপের কিছু নাই। সো আমার মনে হয়েছে যে অন্যান্য গুলার চেয়ে এই মেয়েটা আমার চোখে লেগে গেছে। আই ডোন্ট নো কেন, বিকজ মেবি আমার সাথে ওর একটা কিছু হবে, রিলেশন হবে, তার সবাই হয়তো। সো আমি অন্যান্য ছবিও দেখলাম মানে অন্যান্য মানে কোথাও কারো ভালো লাগে নাই, ওরে খুব ভালো লাগছে। পরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, পরে একসেপ্টও করছে। দেন কথাবার্তা হইতেছিল, কথাবার্তা হওয়ার পরে জানতে পারছি ওই মেয়েটা হচ্ছে আমার যে ক্লাসমেটটা, যে আমার অ্যাড করছে গ্রুপে, ওর কাজিন, আপন কাজিন। তখন আমি বললাম যে কাজিন হোক আর যা মন চাই তাই হোক, আপন বোন হইলেও আমি যেহেতু প্রেমে পড়ছি, হ্যাঁ কাইন্ড অফ আমার যেহেতু ভালো লাগছে, আমি তোমার পটাই ছাড়বো, লাইন গার্ড করতেই হবে এর সাথে আমার। সো ওরে আমি জিজ্ঞেস করলাম, এবং ও যেহেতু আমি হ্যাং আউটে যাই নাই, ও আমাকে জিজ্ঞেস করছিল যে কেন হ্যাং আউটে আসেন নাই, হেন তো না হাবি যাবি। এবং সে আমাকে বলছে যে কনফেস করছে সে একমাত্র তার ভাইয়ের সাথে আমার অ্যাড আছে, এবং হচ্ছে গ্রুপেও আমি আসি, ওই কমেডি গ্রুপে, দ্যাটস ওয়াই সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, বুঝছো? তো আমি ওই বিভিন্নভাবে কথাবার্তা বলে হ্যাং আউটের ব্যাপার স্যাপার জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওইখানে হ্যাং আউটে যারা গেছে অনেকেই তার সাথে ট্রাই করছে, বুঝছো, রিলেশনশিপে এই করার, লাইন কাট করার ট্রাই করছে। সো তখন আমি ওই করলাম যে এখন তো আরো আমাকে এফোর্ট দিতে হবে, রাইট, কারণ এখন আমি একা না, অনেক কম্পিটিশন আছে এখানে। তো আমি যখন ইউনিভার্সিটিতে গেছি, আমি তখন হচ্ছে আমি যে কথা বলি, এটা আমার ওই যে ফ্রেন্ড সার্কেলটা কেউ জানে না, মানে ব্যাচমেট ওই ও যার কাজিন ও জানে না, প্লাস হচ্ছে আমার অন্যান্য যারা ব্যাচমেট আছে তারাও ওই গ্রুপ আছে, এবং তারাও বিভিন্ন ওই রিলেটেড কথা বলতেছিল ওরে নিয়ে, যে এই মেয়েটা তো সেই হেন তেন। এখন ওর কাজিন ওরা বলতেছে ও আমার কাজিন, তখন ওরা আবার একটু চুপ হয়ে যেতেছে, ও আচ্ছা কাজিন তো, আচ্ছা ঠিক আছে। আমি তো কইতেছি আমার তো মোটামুটি অনেক দূর গেছে, আমি আর একটু দূর যেতে হবে। সো আমি ঠিক করে ধরলাম পড়ায় ফেলছি, আমাদের মধ্যে একটা রিলেশনশিপ চলে গেছে, এবং আমরা মিটও করছি। সো মিট করছি হচ্ছে, ওর বাসা ছিল খিলগাঁও, ঠিক আছে, আর আমার বাসা ছিল হচ্ছে নীলক্ষেতে, যে ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টারে। সো ওই টাইমে ধরলা রিক্সা দিয়ে ভাই মানে পকেট মানি আমার সব শেষ হয়ে যেতেছিল, এত দূর। তখন খিলগাঁও মনে হইতো যে ধরলা লন্ডন বাংলাদেশ থেকে এত দূর মনে হইতো, বিকজ অনেকটা সময় কাটাইছি। হ্যাঁ, আর দোলা আমি যেই টাইমে খিলগাঁও যাইতাম ওই টাইমে মানে সিনারিওটা বলি আমি, ওইখানে এখন তো দোলা অনেক জমজমাট খিলগাঁও, রেস্টুরেন্ট দিয়ে ভরা অলিতে গলিতে। ওই টাইমে কোনো রেস্টুরেন্ট ছিল না, সব গ্যারেজ ছিল এখানে, ওই বাইকের গ্যারেজ ছিল। আপনি কি করতে যেতেন? আমি তো দেখা করতে যেতাম, প্রেম করতে যেতাম। আচ্ছা, সো আমি যেতাম প্রেম করতে, এবং আমরা তখন ওই যে আপন কফি টফি খাইতাম। তখন আপন কফি ছিল একটা মাত্র একদম ছোট একটা দোকান নিয়ে 2-3 জন কোনো মতে দাঁড়াইতো, ইভেন ভিতরে বসার জায়গা ছিল না, তোমার লাইন ধরে তোমার অর্ডার দিতে হইতো, লাইন ধরে অর্ডার তোমার নিতে হইতো। আপন কপি কিন্তু আগে ভ্যানে ছিল, আমি ভ্যানডেটটা পাইনি। ভ্যান মানে হচ্ছে যে ব্রাহ্মণ কার্ড যেটা বলে ওইটা ছিল, ওটার পরে হচ্ছে ওই কোনো মতো একটা দোকান নিছে, দোকান নিছে, খালি একটু সামনে আগে অর্ডার প্লেস করা যেত, মানে কোনো একটা খালি ই ছিল, টুল ছিল, আর ওর পিছনে ওরা কাজ করতো। তুমি ইভেন বসতেও পারবা না ওইখানে, দাঁড়ায় অর্ডার দিত, দাঁড়ায় খাইতো। তো এই এমন টাইমে আমার প্রেম ছিল ওই টাইমে। সো প্রায় যাইতাম, এবং হচ্ছে বেলি রোডে বেশিরভাগই যাওয়া হইতো। যদি একটু বড় কোথাও বসতে চাই লাইক KFC BFC, তাহলে বেলি রোডে যাইতাম। এবং হচ্ছে ওই তো যেটা প্রেম ছিল। কিন্তু অনেকদিন পরে ধরলা গ্রুপে জানাজানি হয়ে গেছে যে আমাদের মধ্যে রিলেশন চলতেছে, ঠিক আছে। এখন ওর কাজিন আমার মানে মানে কিছু বলতে পারতেছে না, সইতে পারতেছে না, ও মনে করতেছে ম্যানকে আম্মা ভ্যান পে আ যাওগা, আমার কাজিনের লাগে প্রেম করা লাগছে।
কারণ আমি ওরা তো মানে মোটামুটি ভালো ফ্রেন্ড বললাম না, ও আমার অনেক ভালো ফ্রেন্ড হিসেবে দেখতো, আমি জাস্ট ব্যাচমেট ক্লাসমেট হিসেবে দেখতাম। সো ও আমার খালি একদিনে বলছে যে "আরে, তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি নাই।" তো আমি তখন বলছি যে ব্রো, এক্সপেক্ট না করার কিছু নাই, যেহেতু ছেলে মেয়ে আমরা, ঠিক আছে, একজন একজনের প্রতি ফিলিংস আসতেই পারে, That's right? right. এবং ওখানে তো অন্য মানুষরাও ছিল, যদি অন্য কেউ করতো তখন তুমি কি করতা? আমার সাথে হয়েছে, এবং এটা তোমার আপন বোন না, কাজিন, রাইট? সো তুমি এত রিয়েক্ট করার কিছু নাই ব্রো। হ্যাঁ। সো এখানে আমাদের মধ্যে একটু ডিস্টেন্স আসছে। তো পরে হচ্ছে কি আমি আমার এবং ওই ব্যাচে সবাই মোটামুটি জানা গেছে যে আমার আর ওর মধ্যে একটা রিলেশন আছে, আচ্ছা। এবং ওরা ট্রাই করছে এই মেয়ের সাথে প্রেম করার, যেহেতু আমার অন্যান্য ওরা পারে নাই, তাদের মধ্যে একটু দোলা ফুসুর ফুসুর শুরু হয়ে গেছে। জেলাসি তো আছে, প্লাস ফুসুর ফুসুর শুরু করছে। এরা যে দোলা ওই ওর কাজিন যেটা আমার ক্লাসমেট, ওর কানে দোলা বিভিন্ন রকম উল্টাপাল্টা জিনিসপত্র কিলিক লাগানো শুরু করছিল। এর মধ্যে যেটা হয়েছে যে আমার এক ফ্রেন্ড হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ডই, ও হচ্ছে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি তো সেকেন্ড সেমিস্টার শেষ করে থার্ড সেমিস্টারে উঠছি, আর ও হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে। ও মানে সেকেন্ড সেমিস্টারে উঠছে, আমি থার্ড সেমিস্টারে উঠছি। আমি চিন্তা করছি যে আমি ওর সাথে ক্লাস করব, বুঝছো, আমার ফ্রেন্ডের সাথে। তো আমি কি করছি, আমি ট্রাই করতেছিলাম যে আমি একটা সেমিস্টার ড্রপ দিব। একে তো ধরলা আমার ফ্রেন্ড ওখানে আছে, আমি ওর সাথে ক্লাস করবো, প্লাস হচ্ছে এই ব্যাচের মধ্যে একটু আমার সাথে ঝামেলা হয়ে গেছে, আমার একটু আনকমফোর্টেবল লাগতেছিল, বিকজ ওর সাথে আমার বারবার দেখা হইতেছে, রাইট? ও একটু অন্যরকম আনকমফোর্টেবল ফিল করতেছে, বিকজ আমি ওর কাজিনের সাথে প্রেম করতেছি, এবং খালি প্রেম না, চুটায় প্রেম, ঠিক আছে? ও সবই খবর পাইতেছে, আমরা কই দেখা করতে যেতেছি, কি হইতেছে না হইতেছে, এই টাইপের, ঠিক আছে? কিন্তু ওই টাইমেও বাসায় জানায় নাই। এবং আমি কতটা সিরিয়াস ছিলাম যে আমি আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল ওরে আমার ফ্যামিলি মানে বোনদের সাথে আমি অলরেডি ইন্ট্রোডিউস করাই দিয়েছি, এবং হচ্ছে আমার আম্মু ওরে দেখছিল। যেহেতু ফার্স্ট লাভ আমার, আমি খুবই সিরিয়াস যে আমি বিয়ে করবো, এই টাইপের এরকম অবস্থা, বুঝছো, যেটা হয় মানুষের, মানে ভার্সিটিতে একটা তো ভার্সিটিতে প্রথম উঠছি, অন্যরকম জিনিস একটা, আবার নতুন প্রেম, জীবনের প্রথম প্রেম ব্রো, জীবনের মেয়েদের সাথে কোনো ইন্টারাকশন ছিলই না, সেখানে সাহস করে ধরলা সব বাউন্ডারিজ পার করে নিজের মোটিভেশন দিয়ে প্রেমে ঢুকাইছি। সো প্রেম মানে যত মোটিভেশন লাগতো, বিকজ আমি তো মেয়েদের সাথে কথাই বলতাম না, সেখানে আমি নিজের চেঞ্জ করছি, আমি মেয়েদের সাথে কথা বলা শুরু করছি। সো ধরলা আমি যত এফোর্ট আছে সব এই রিলেশনে দিতেছিলাম, এবং ওর কাছ থেকেও সেমই ছিল, ওর জন্য এটা ফার্স্ট প্রেম ছিল, সো ওর অন্যরকমই ছিল। এবং যেটা হইতেছে ওর আম্মুর সাথে আমার ইন্ট্রোডাকশন হয়েছিল। সো ওর বাসার ওর আম্মু জানতো, আর আমার বাসার আমার বোনরা জানতো। আম্মু জাস্ট বুঝতে পারছিল যে কিছু একটা, কারণ আম্মু জীবনেও দেখে নাই যে আমি কোনো মেয়ের সাথে মানে ঘেসছি, বা আমার মেয়ের সাথে মেয়ে ফ্রেন্ড আছে বা কিছু একটা আছে। কারণ একবার আমি বাসায় নিয়ে গেছিলাম, তখন আম্মুরে পরিচয় করেছি, আম্মু আমার ফ্রেন্ড। আম্মু দাদা অজ্ঞান যে আমার ছেলের মেয়ে ফ্রেন্ড, এটা কেমনে হইলো? সো আম্মু তখন থেকে বুঝতে পারছে যে কিছু অন্য না, ফ্রেন্ড না, অথবা ইটস সামথিং মোর দ্যান দ্যাট। তো যেটা আমি এটা জাস্ট কেন বললাম, কারণ হচ্ছে আমি ওই পরিমাণ সিরিয়াস ছিলাম। সো আমি যেটা বলতেছিলাম যে আমি ব্যাচ চেঞ্জ করব, এর মধ্যে হচ্ছে যে আমি ওইটা নিয়ে খুব ঝামেলা ছিলাম, কারণ আমার হচ্ছে ওপেন ক্রেডিট ছিল না, আমার ক্লোজ ক্রেডিট। সো ক্লোজ ক্রেডিটে হয় কি, তুমি মানে সেমিস্টার যেটা কমপ্লিট করছো, যদি তুমি ফেল না করো, তুমি আবার ওই সেমিস্টার আবার করাটা তোমার করতে দিবে না, বুঝছো? সো আমি যেহেতু আমার আব্বুর হচ্ছে ফ্রেন্ড ছিল ভিসি আমাদের ভার্সিটির, সো আব্বুরে রিকোয়েস্ট করে আমি বলছি না, তো আমি ভার্সিটি যাবো না, যদি আমি আবার এই আমার ফ্রেন্ডের সাথে না করতে পারি ক্লাস, আমি ভার্সিটিতে যাবো না। নর্থ সাউথ, হ্যাঁ নর্থ সাউথে তো ওপেন ক্রেডিট, তুমি যে কোনো যা করতে পারো। এপিসোড হলো যে আপনার হলো আমরা নর্থ সাউথে ডেডিকেটেড করতে পারি এই ক্রেডিটের জন্য, ঠিক আছে? যে তোমার ক্রেডিট ক্রেডিট নিতে হবে, শিওর। আমি এটা অলরেডি 3 বার করছি, হ্যাঁ, যে পয়সা দো ক্রেডিট লো, হ্যাঁ ভাই ক্লোজ ক্রেডিট এরকম, মানে তোমার আছে, সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। তো তাও আমারে দিছে। এখন আমি ধরলা ওই পেপার ওয়ার্কস নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি, কারণ অনেক জায়গা থেকে তোমার অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স নিতে হবে, যে তুমি আবার সেম সেমিস্টারে আবার করবা, তো ওই ইসেও নাম উঠাইতে হবে, তোমার সেমিস্টারেও নাম উঠাইতে হবে, ক্লাসেও প্রত্যেকটা কোর্সে নাম উঠাইতে হবে, ওগুলো নিয়ে আমি অনেক দৌড়াদৌড়িতে ছিলাম। প্লাস হচ্ছে ওদের সাথে আমার প্রায় দেখা হইতো আগে ব্যাচের, কারণ ওরা আমার দেখতেছে না অনেকদিন ধরে ক্লাসে, বিকজ আমি তো নতুন ক্লাসে যাওয়ার জন্য রেডি হইতেছি।
সো ওরা ভাবতেছে যে আমি ওদের অ্যাভয়েড করতেছি, বুঝছো। আর হচ্ছে ওই যে আমার গার্লফ্রেন্ড যে কাজিন ছিল, ও আবার হচ্ছে অন্যান্য যে ব্যাচমেট ওদের সাথেও কিলিক মিলিক লাগাইতেছে যে হ্যাঁ দেখা হইলে পার্ট নেয় হেন তেন হাবিজাবি। এর মধ্যে একটা আমার মানে অনেক ভালো ফ্রেন্ডের মতোই ছিল, ওর সাথেই প্রথম আমার ইন্ট্রোডাকশন হয়েছিল ক্লাসে, যে মানে যখন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। সো ও ধরলা হয়তো ইমোশনাল ফিলিংস থেকেই বলে ফেলছে যে মানে এমন একদম আমাদের পাত্তাই দেয় না, দেখা হইলে তেমন কথাও বলে না, শালারে পিরানো উচিত, বুঝছো। মানে ও যেয়া আমার গার্লফ্রেন্ডে যে আমার গার্লফ্রেন্ডের যে কাজিন, ও যে এই কথাটা লাগাইছে আমার গার্লফ্রেন্ডে যে ও তোমার বয়ফ্রেন্ডে বইলো সাবধানে থাকতে, পোলাপাইন সেই চাইতা আছে যে কোনো সময় পিড়াই দিতে পারে। ওই টাইমে তো আমি তো রক্ত গরম, নতুন রিলেশন, রাইট, আই হ্যাভ টু বি আ ম্যান। হ্যাঁ, আর আমি শুইরা কই যে আমারে মারবো, আর মায়েরে বাপ। আমি ধরলা আমার ভার্সিটি, আমি তো যেহেতু কোয়ার্টারে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির আমার ফ্রেন্ড ছিল, মানে ওরা পড়তো ভার্সিটিতে, এবং হচ্ছে ওই হলের কিছু ফ্রেন্ডস ওদের ছিল, এবং একসাথে আমরা যখন আড্ডা মারতাম, সো ওদের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর হলের পোলাপাইনরা ধরলা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এরা অলওয়েজ ধরলা গ্যাঞ্জামই পছন্দ করে, পড়ালেখার চেয়ে গ্যাঞ্জাম বেশি পছন্দ করে, এটা খুঁজে যে কই গ্যাঞ্জাম করতে চাইতে হবে। সো আমি যখন ওদের বলছি যে আমার একটা ভার্সিটি যাইতে হবে, একটা পিটাইতে হবে, ওরা তো দোলাকে কখন আমি রাত্রে ফোন দিছি, ওদের সাথে কথা বলতেছি, ও বলছে এখনই চল পারলে জলদি সে গাড়ি নিকালো, কাল যাবে কি দাঁড়ে। তো এটা আবার হচ্ছে লোপাবু শুনে ফেলছে মানে কনভারসেশন। ও হচ্ছে আমার সেম ভার্সিটিতে মাস্টার্সে পড়তো, বুঝছো। আপুর ফ্রেন্ডদের নিয়ে রেডি হয়েছে আমাদের ঠেকানোর জন্য। আমি এখান থেকে পোলাপাই নিয়ে গেছি ওই ছেলেটা পিটানোর জন্য, যে বলছে যে ওরে পিটানো দরকার, বুঝছো। ও যে বলো না ওই সে আমার গার্লফ্রেন্ডের কাজিন পুরো ক্লিকটা লাগাই দিচ্ছে এখানে, বুঝছো। তো আমরা যাই ওরে পিটাইছি, ভালোই মারছি ছেলেটারে, এবং ওই ছেলেটা মায়ের খেতেছিল আর অবাক হয়ে তাকা ছিল আমার দিকে যে কেন মারতেছো, কি করলাম। তো আপু ধরলো আপু ফ্রেন্ডের নিয়ে আটকানোর জন্য ট্রাই করতেছে, পরে আটকে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল করাই দিছে ওইখানে। আমরা পরে একসাথে চা খাইছি, পরে ওইখানে ও সবকিছু কনফেস করছে যে কি ও বলছে হচ্ছে অন্য একটা ওয়েতে, কারণ হচ্ছে আমার সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল, আমি ইভেন ওর সাথে কথাও তেমন বলি না, আমি ব্যাচও চেঞ্জ করে ফেলতেছি। এগুলো শুই না ও একটু আপসেট হয়ে বলছে যে কেমন পোলা তুই কেমন ফ্রেন্ড, তোর তো পিরানো উচিত, আমরা সাথে কথা বলছি, মানে মজা করে বলছে, বাচ্চা দোল্লা স্যাডনেস থেকেই বলছে, অ্যাটলিস্ট জানাইতে তো পারতাম। হ্যাঁ, আমি দোল্লা কেন কথা বলতাম না, বিকজ ওইখানে দোল্লা আমার গার্লফ্রেন্ডের কাজিন ছিল এবং ওরা জিনিসটা জানতো, আমি একটু আনকমফোর্টেবলি ছিলাম ওদের সাথে, বিকজ ওরা যেমন ওইটা জিনিসটা ভালোভাবে নেয় নাই, মানে নর্মাল ভাবে নিতে পারে নাই যে আমার সাথে ওর রিলেশনটা। সো আমি কি করছি ওদের কাছ থেকে একটু দূরে সরে গেছি, বিকজ যেখানে তুমি আমার ব্যাপারে আনকমফোর্টেবল, আমিও একটু তোমার ব্যাপারে আনকমফোর্টেবল, সো আমি চাইতেছিলাম যে ডিস্টেন্স হোক, ক্রিয়েট হোক। সো ধরলা ওই তো মায়ের মধ্যে দিছি, এখন ধরলা আমারই গিল্টিনেস কাজ করা শুরু করে দিচ্ছিল যে হুদাই পোলাটারে মাইর দিলাম। পর আমিও ওখানে বলছি যে ও এই জিনিসটা ক্লিক লাগাইছে, ওরে পুরো কালার করে দিছি, বুঝছো। ও যারা কালার করতে যায় এখন ও কালার হয়ে গেছে, এখন ও ওর ব্যাচের মধ্যে ভালো একটা মানে বিপদে পড়ে গেছে। আমি তো ওই ব্যাচ ছাইড়েই দিছি, কিন্তু যতবারই ওই যারা মারছে ওর সাথে দেখা হইতো ততবারই আমার বলতো যে আমার তুই হুদাই মারলি দোস্ত, আর আমি ততবারই দোল্লা পারলে মানে মাথা একদম আমার মানে ফ্লোরে চলে যায়, আমি ততবারই ওর কাছে সরি বলতাম যে আসলে ওদের পোলারে মারছি। আর দোল্লা মারছে ইভেন ট্রাই করছে ওরে হলে নিয়ে যাইতো, হলে নিয়ে বাইন্দা রেখা কিস্তিতে পিটাইতো, এরকম প্ল্যান ছিল। আমি তো মানে ওদের প্ল্যান দেখে আমি ভয় পেয়ে গেছি যে আমি পরে ছাড়াইছি, না হলে নেওয়ার দরকার নেই, এখানেই শেষ কর। কারণ ভাই ও যদি হলে যাইতো ওরে সবাই পিড়াইতো, যে বান্দা গরু পাইছি সবাই মিলা পিড়া, এরকম অবস্থা, কারণ হলের সিচুয়েশন এমনই থাকে। আমাদের হলে পরে যেটা আমি শেষ করি একটু পরে ধরলা আমার তো গার্লফ্রেন্ডের তো আমার তো বলছে তুমি এই জিনিস করে বানাইছো, হ্যাঁ না তোমার এটা তো উচিত হয় নাই। তখন আমি আবার একটু পার্ট নিলাম যে তোমার ভাইয়ের জন্যই তো পুরো জিনিসটা গ্যাঞ্জামটা হয়েছে। সো বাই দ্য ওয়ে ওইটা বেশি দিন আমার মানে রিলেশন টিকে নাই, কারণ হচ্ছে 1 বছর প্লাস ছিল, অলমোস্ট 2 years ছিল। ধরলো যে ওর কাজিন মানে হয়তো বা ওর ফ্যামিলির জানাইছিল, ওই সুবাদে অনেক গ্যাঞ্জাম গুঞ্জাম হইতেছিল, বুঝছো। আর এর মধ্যে হচ্ছে ওর ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, ওর ফ্যামিলিতেও একটু সমস্যা ছিল, এগুলো নিয়ে ওভারঅল আমাদের মানে রিলেশনে অনেক এফেক্ট পড়তেছিল এই ব্যাপারটা নিয়ে।
সো আমিও এন্ড অফ দ্য ডেতে বুঝতেছিলাম যে এই জিনিসটা বেশি দূর আমার ফ্যামিলি হয়তো মেনে নিবে না, কারণ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা পরে জানতে পারলাম যে একটু অন্যরকম, বুঝছো, আমরা একটু অন্যরকম। প্লাস হচ্ছে ধরলা ওই টাইমে যখন আমি রিলেশনে গেছি তখন তো অন্য কিছু ওগুলো মাথায় ছিল না, ফ্যামিলি কি অন্যগুলো কি, আমি রিলেশনে যাইতে আমার পছন্দ হয়েছে তার জন্য রিলেশনে গেছি। তারপরেও আমি করতে পারতাম, আমার ফ্যামিলির মানে মানাইতে পারতাম, বিকজ আই এম দ্য অনলি সান অফ মাই প্যারেন্টস, সো আমি সব কিছুই মানাইতে পারতাম। বাট আমার কাছেই মনে হয়েছিল জিনিসটা অনেক গ্যাঞ্জাম হয়ে যেতেছে, আমাদের মধ্যে অনেক প্রবলেম শুরু হয়ে গেছে। সো ওইটাও আমরা খুব মিউচুয়াল ভাবেই মানে রিলেশনশিপ করছি। আমি এন্ড করতে চাইছি, ও তো এন্ড করতে চায় না ওর সাইড থেকে, বাট তারপরেও একটা এন্ডিং আসছে এখানে। এবং ওর হয়তো এখন বিয়ে শাদী হয়ে গেছে, আমারও বিয়ে শাদী হয়ে গেছে। আপনার বিয়ে শাদী হয়ে গেছে আনফরচুনেটলি। তো এটাই ছিল আমার মানে ফার্স্ট লাভ, এবং এর বেশি আর কিছু বলবো না, আরো অনেক কিছু ছিল এরপরে আর মানে লাভ ছিল না। এরপরে ধরলা নর্মাল আমার মানে ডেটিং করতাম কয়েকটা, মানে ওই টাইমে তখন হচ্ছে ধরলা পাংখা আবার গজায় গেছে ভালো মতো, যেহেতু একটা ভালো মানে রিলেশনশিপ কনফিডেন্স চলে আসছে, এখন ওভার কনফিডেন্স বুঝলি। সো এবার নর্মাল ছিল, তারপরে তো বিয়ে শাদী করে ফেললাম। এই ছিল আবার মানে লাভ স্টোরি। ওকে, সো আই থিংক আমরা অনেক লাভ স্টোরি শুনলাম, অনেক এপিসোডটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আই থিংক সো আমরা কি করতে যাচ্ছি, প্লাস আমাদের হইলো লাইক প্যারানরমাল স্টোরিজও একটু ছিল, আমাদের থিম বজায় রাখা, রিলেশন রিলেটেড জিনিসপত্র ছিল। আচ্ছা আমি একটা জিনিস আর একটু ই করবো, যে তোমার কাছ থেকে একটা জিনিস আমি শুনছি, ওই জিনিসটা যদি তুমি একটু শেয়ার করতে। ওই জিনিসটা এই জেনারেশনের রিলেটেড। তোমার ফ্রেন্ড একদিন তোমার মেবি ফোন দিছিল, একটা তোমার স্টোরি বলছে, ওই যে এটা বলবো একটু বলো, বিকজ এই জিনিসটা এখনকার জেনারেশনের সাথে রিলেটেড, এবং আমি বিলিভ করি যে আমাদের জেনারেশনের ছেলে মেয়েরা এই জিনিসটা জানে না। আচ্ছা, বিকজ আমি যখন তোমার কাছ থেকে শুনছি, আই ওয়াজ লাইক এই জিনিসও এখানে আছে, মানে এই পৃথিবীতে জিনিসটা এক্সিস্ট করে। আচ্ছা, আই থিংক এটা তুমিও সেম জিনিস। হ্যাঁ, ওইটা আমি আসলে আপনার সাথে আমার কথা হইতেছিল, আপনার ছোট করে শেয়ার করি, একটু বড় হয়ে যাইতেছে এপিসোডটা। বাট এই জিনিসটা খুবই মজার গাইস, এই জিনিসটা একটু শেয়ার করো প্লিজ, আই রিকোয়েস্ট। আসলে আমরা একটু টানা বড় করতেছি মেইন রিজনের কথা, আমরা যেন ছোট ছোট ক্লিপগুলা দিতে পারি, যে এই জিনিসগুলো, এটা আমাদের হলো মেইন কাহিনী আর কি। পুরো এপিসোড কজন শুনবে যায় না, বাট আমরা গ্রেটফুল শুনলে। সেটা হলো কি, আমার একটা ফ্রেন্ড আমার কল দিছিল, কল দিয়ে মানে কি যে বলতেছে যে ও খুবই হতাশ, ঠিক আছে, কেন, যে হলো যে আপনার ওর হলো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। আমাদের এখানে দুইটা কাহিনী আমি বলছিলাম আপনারে, আমি একটা বলি না, সময় পেলে শর্টকাটে দুইটাই বলবো, ঠিক আছে। তো আমি বললাম যে ওকে, তো ভাই মানে আমরা এত বড় হয়ে গেছি, সবাই তোর সাথে বিয়ে করে ফেলছে, তো এখন রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, এগুলো নিয়ে এখন এই ডিপ্রেস হওয়ার তো কোনো সময় না। তো বললো যে আচ্ছা, আমি বললাম যে ওকে এনিওয়ে কেন রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে। ও বললো যে ভাই আমি রিলেশনশিপে থাকার সময় ওরা হলো যে আমি বিভিন্ন ছবি চাইতাম, আমায় দিত না, ঠিক আছে। আমি বললাম যে কোন ছবি ভাই, এটা কি হলো ছবি, মানে পার্সোনাল ছবি টবি চাইতো, ঠিক আছে। তাই আমি বললাম যে ওকে ভাই, দ্যাটস ফাইন, ইউ ক্যান নট জাস্ট রিলেশনশিপ ব্রেক করতে পারো না যে তোমার ছবি দেয় না, হইতে পারে মে পায়াস, ঠিক আছে, যে ধার্মিক মেয়ে হইতে পারে, হ্যাঁ bias, maybe she wants to maintain healthy relationship, right? Not everybody is same, right? তো এখানে তোমার এত কাপচাপ করার কি আছে? তোমার যদি মেয়ের পছন্দ হইতো, তুমি হলো এটারে বাড়াইতা, বিয়ে করতেন, দ্যাটস ইট। তুমি দেখতা, হ্যাঁ দেন তুমি দেখতা, ঠিক আছে। এখন আমার বলে যে ভাই আমি ওর কাছে যেসব ছবি চাইতাম ওইসব ছবি ওর ইনস্টাগ্রামে আছে, ঠিক আছে। তাহলে তো ধার্মিক না। হ্যাঁ, তো আমি বললাম যে ইনস্টাগ্রামে আছে মানে তুই দেখবি ইনস্টাগ্রাম, আমি বলছি নট ইন্টারেস্টেড, তোমারও দেখা দিচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দে। তো আমি হলো যে দেখলাম, ঠিক আছে, দেখার পরে দেন হলো যে আমি ওরে বললাম যে আচ্ছা এটা তো ঠিক আছে, ছবি নর্মাল, মানে তুই এই ছবিই চাইতি, কয় না আমি তো এই ছবি চাইতাম, মানে এরকম, মানে হ্যাঁ আমার এরকম ছবিও দেয় না যেটা ইনস্টাগ্রামে দিতে আছে, ঠিক আছে। তো আমার বলতেছে, আমি বলছি দ্যাটস ফাইন, আচ্ছা ঠিক আছে। তো বলে যে এটা ওর্স পার্ট না, ওর্স পার্ট হইলো কি যে ওর যে ছবি আমি চাইতাম ওর ইনস্টাগ্রামে পেইড সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, মানে এক্সক্লুসিভ কন্টেন্ট। হ্যাঁ এক্সক্লুসিভ। আমি ভাই টু বি ভেরি অনেস্ট, বাই দ্যাট টাইম আই ডিডন্ট হ্যাভ এনি ফাকিং আইডিয়া
যে হোয়াট ইজ পেইড সাবস্ক্রিপশন অন ইনস্টাগ্রাম। আমি জানি অনলি ফ্যান্স এর ব্যাপারে আমি জানি, এটা অনলি ফ্যান্সের ছোট ভাই। হ্যাঁ, তো আমি বলছেন আমি কি নেভিগেট করতে পারতেছিলাম। আমি বললাম যে ভাই মানে সাবস্ক্রাইবার এক্সক্লুসিভ কন্টেন্ট হোয়াট ইজ দিস। তো আমার বললো কি যে ভাই তুই যদি এদিকে হলো সোয়াইপ করস দেন দের ইজ আ অপশন কামস দ্য সাবস্ক্রাইবার এক্সক্লুসিভ কন্টেন্ট। তাই বললাম যে ওকে। তো আমি হলো চাপ দিলাম সাবস্ক্রাইবে, চাপ দেওয়ার উপরে দেখাইতেছে যে 199 টাকা বিডিটি পার মান্থ, ঠিক আছে। অ্যান্ড ওখানে হলো যে আপনার আবার ওখানে চাপ দিলে দেখা যায় যে কয়জন সাবস্ক্রাইব করে রাখছে, রাইট। আমি বললাম যে কয় যে ভাই তোর সব কিছু, আমি কইছি তো এটা ঝগড়া করা কি আছে, তুই 199 টাকা পে করে দেখা। মেয়ে এটাই চাইছে যে আমি তোমার ফ্রিতে কেন দিব, যেখানে আমি টাকা আর্ন করতেছি এগুলো দেখা। ইউ হ্যাভ টু গেট দ্যাট সাবস্ক্রিপশন, রাইট। তুমি ওইটা 199 টাকা দাও, you can see whatever you want, you don't have to ask for those things, right? That thing goes total disaster. দেখো বাংলাদেশের মেয়েরা কতটা আগায় গেছে। হ্যাঁ, দ্যাটস রাইট। আমি টু বি ভেরি অনেস্ট, আমি হলো যে ওরকম যে সাবস্ক্রাইবার অনলি কন্টেন্ট আমি অতটুকু পর্যন্ত আমার কখনো চোখে পড়ে নাই। আমি যে তোমার কাছে শুই না, আমি তখন আর কি ফেসবুক ইনস্টাগ্রাম দেখছি যে এরকম কিছু একটা আছে, আমি শুনছি যে অনলি ফ্যান্স নামক কিছু একটা আছে, বিকজ আমাদের কানাডা এবং ইউএসএ তে খুবই মানে মেয়ে বড় হওয়া মানে সবার অনলি ফ্যান্স আছে, যেমন আমাদের সবার ফেসবুক আছে। এই মানে কন্টিনেন্ট গুলোতে সবার 18 বছর হওয়া মানেই তোমার অনলি ফ্যান্স আছে। তো অনলি ফ্যান্স এর সাথে আমি খুব পরিচিত, কাজ আমি কানাডা আসার পর থেকে এটা শুনে আসছি, রাইট। আমি জানি যে কি তুমি সাবস্ক্রিপশন নিছিলা। তবে 199 টাকা ইন কানাডা টু চিপ। বাট এটা দেখতে হবে যে ওই মেয়েটা কি ডিজার্ভ করে কি না প্রতি মাসে 200 টাকা দেওয়া। এখন ওই 200 ওইটা দেখার জন্য কিনা দুইটা দেখতে হবে, রাইট। টু মাচ আই থিংক তুমি দেখছো। না আবার হলো যে আপনার আমার এই যে কোনো কার্ডই অ্যাড করা নেই অ্যাপলের সাথে, হলো যে আপনার হলো এগুলো করার জন্য। এইটা তো গেল তো আরেকটা এটার সাথে যে রিলেটেড, ওইটা এটার সাথে রিলেটেড হলো কি যে আমার একটা ফ্রেন্ড কল দিতেছিল যে 2টা-2:30টার দিকে, আমার এই 3 দিন বন্ধের মাঝখানে, ঠিক আছে। তো আমারে বলতেছিল যে তো 2:30টার দিকে কল দিতেছে। আমি বলছি কি অবস্থা ভাই, হ্যাঁ যে ভাই তুই 2:30টার দিকে তো আমারে জিজ্ঞেস করার জন্য কল দিস নাই। মানে আমাদের রাত 2:30 নাকি আমাদের হলো দুপুর আর কি, ওদের রাত 2:30 তো আমি বলছি কি অবস্থা, হোয়াটস গোয়িং অন। তো বললো যে ভাই যেটা হয়েছে সেটা হলো কি যে আমার বউয়ের বোন, ঠিক আছে, শালি, হ্যাঁ, যে হলো সুইসাইড অ্যাটেম্প করছে, ঠিক আছে। তো হলো যে হসপিটাল, আমি বললাম যে ও মাই গড হোয়াটস হ্যাপেনিং, ঠিক আছে। তো হলো যে আমি খোঁজ খবর না, মানে সাবস্ক্রিপশন মানে এরকম কিছু। আপনার হলো যে আমি ওরা বললাম কি যে ওকে ঠিক আছে, তো এখন না মানে কি হয়েছে। তো বলতেছে কি যে ভাই ওরা একটা সিচুয়েশনশিপে ছিল, দেন ওখান থেকে ব্রেকআপ হয়ে গেছে। সিচুয়েশনশিপ তো ভাই আমি আমি লজ্জায় আক্স করি নাই যে সিচুয়েশনশিপ কি, ঠিক আছে। আমি বললাম যে আমি আরো কন্ডোলেন্স দিয়ে আমি চলে আসছি, বুঝছেন। আমি এসে ChatGPT তে লিখছি যে হোয়াট ইজ সিচুয়েশনশিপ। তো আমি যেটা পাইছি যে সিচুয়েশনশিপ মানে কি যে আপনার একটা সিচুয়েশনে আপনি আছেন, ও একটা সিচুয়েশনে আছে, দুজন ম্যাচ করে ফেলছে, নাও ইউ আর নট ইন আ রিলেশনশিপ বাট ইউ আর ক্লোজ টু ইচ আদার বিকজ ইউর সিচুয়েশনশিপ বাই ম্যাচ, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল পুরো একটা নতুন জ্ঞান দিয়ে দিলা সবাইকে, আমি জীবনে শুনিনি যে এরকম কিছু আছে। সবসময় শুনছি মানে রিলেশনশিপ বলে এগুলারে, নতুন ওয়ার্ড বেরিয়ে গেছে সিচুয়েশনশিপ, ঠিক আছে। তো এটা হলো কি যে মানে এই যে দেখেন আমরা কিন্তু ইনফরমেশনও দিচ্ছি, ইনফরমেটিভ, কিন্তু এগুলো আমরা কয়দিন পরে আমরা মনে হচ্ছে কি জানো আমি অনেক মানে বছর পিছায় আছি, আমি ডাইনোসরদের যুগে আছি। এটা হলো কি এখন আমরা এই যে এই ইনফরমেশন গুলো জাস্ট কিন্তু আমরা দেখেন ইনস্টাগ্রামে পেইড সাবস্ক্রিপশন কোত্থেকে নেবেন, কোন দিকে নেভিগেট করবেন, সিচুয়েশনশিপ, এগুলো আমরা কয়দিন পর ইনস্টাগ্রামে আমরাও সাবস্ক্রিপশনে বেচবো ইনফরমেশন, ঠিক আছে। যেগুলো এত তুমি কি এক্সক্লুসিভ কন্টেন্ট দিবা তোমার, ঠিক আছে গাইস 5 এর ইনস্টাগ্রামে আমরা আরেকটা জিনিস করতে পারি, ওই যে ওই আমাদের ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হারাই গেলে যে মানুষ চায় যে আমরা খুঁজে দিব, ঠিক আছে, ওগুলো আমরা পেইড সাবস্ক্রিপশনে দিব, ঠিক আছে। যে শুনতে হলে কি না শুনো। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য সিচুয়েশনশিপে যেটা হইছে সেটা হলো কি যেটা হইছে কি যে মানে আমার আরেকটু ডিটেইলস বল, আমি বুঝি না। এটা হইছে কি ধরেন ফর এক্সাম্পল আপনার ব্রেকআপ হইছে, হ্যাঁ এটা সব সময় হয় আমার। আপনার ব্রেকআপ হইছে, তো আপনি এখন হলো ব্রোকেন হার্ট, ঠিক আছে। এখন হলো যে আপনার আরেকটা মেয়ে আছে যারও ব্রেকআপ হইছে, ও ব্রোকেন হার্ট, ঠিক আছে। আপনাদের দুজনের সিচুয়েশন সেম, আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন আপনারা একজন আরেকজনের কন্ডোলেন্স দিতে আসছেন,
অ্যান্ড নাও আপনারা একজন আরেকজনের সাথে situation মেন্টালি এ। অ্যাটাচ হয়ে গেছেন। আচ্ছা। কেন অ্যাটাচ হয়েছেন? কারণ দুইজনের সিচুয়েশন সেম, রাইট? না আপনারা কোনো রিলেশনশিপে না, ঠিক আছে? তো এখন আমার আরেকটা কথা যেটা মাথায় আসতেছিল, আই স্পেন্ড আ লট অফ টাইম অন দিস গাইজ। আমি যে সারমর্মটা বলতেছি এটা খুবই এক্সপেন্সিভ গাইজ, আমি না অনেক কাহিনী করে এগুলো বুঝছি। তাই আমি ভাবলাম যে আচ্ছা যদি রিলেশনশিপে না থাকে দেন হাউ ইজ পসিবল যে ব্রেকআপ হইতেছে? কজ হলো যে আপনার সিচুয়েশনশিপের সংজ্ঞা এটা যে তুমি ক্লোজ টু ইচ আদার বিকজ সিচুয়েশনশিপ ম্যাচ। তোমাদের কোনো কিন্তু মানে রিলেশনশিপ না, রিলেশনশিপ কোনো কমিটমেন্টও না, কমিটমেন্ট। এখানে আবার ব্রেকআপের কি আছে তাহলে? ওইটাই আমি হলো যে আপনার ডিপলি একটু রিসার্চ করার ট্রাই করছি যে আচ্ছা তুমি ডিপলি রিসার্চ বাদ দাও, আমার কথা হলো যে মানে মেয়েটা সুইসাইড কেন করলো সেটা আমারে বলো। হ্যাঁ, মেয়েটা সুইসাইড করছে এই কারণে যে হলো মানে সুইসাইড করতে গেছে, হ্যাঁ, করে নাই, মানে করতে গেছে, করে নাই। যে কারণে করতে গেছে সেটা হলো কি যে ওই ছেলেটা সামহাউ ফাইন্ড সামওয়ান, রাইট? ঠিক আছে, তো তো এখন সে আরেকজনের সাথে চলে গেছে, আরেকজনের সাথে চলে গেছে, মানে হি ইজ গেটিং ইনটু আ ডিফারেন্ট রিলেশন। আচ্ছা, নাও সে রিলেশনশিপে রিলেশনশিপ সিচুয়েশনশিপ থেকে এখন সে রিলেশনশিপে যাচ্ছে। তো আপনি যে সিচুয়েশনশিপে ছিলেন, হ্যাঁ, আপনারা একজন আরেকজনের সবকিছু শেয়ার করতেন, ঠিক আছে? নাও আপনি আপনার পার্টনার যে ছিল সিচুয়েশনশিপে, ওকে আপনি না জানায় আপনি রিলেশনশিপে চলে যাচ্ছেন, ইটস আ চিট। ও ভাই, মারো মুঝে মারো, ঠিক আছে? ইটস আ চিট কজ হলো যে ইউ আর সাপোজ টু টেল ইউর পার্টনার দ্যাট যে আমার কথা হচ্ছে এখানে তো তুমি কোনো রিলেশনশিপেই নাই, হ্যাঁ, তো তোমার এখানে চিট করা কেমন? আরে ভাই আপনি রিলেশনশিপে না, আপনি সিচুয়েশনশিপে আছেন, ঠিক আছে? সিচুয়েশনশিপে আছেন। এখন আপনার সিচুয়েশনশিপে যখন একজন আরেকজনের কাছে ছিলেন, ঠিক আছে, আমার এটা হলো যে একদম জেনজি স্টাইলে ভাবতে হয়েছে পুরো জিনিসটা বোঝার জন্য যে আপনি এখন কাছাকাছি আছেন। আপনি এটা চিট কখন হইতো না, ঠিক আছে? যদি আপনি আসলে আপনার পার্টনারের সাথে কথা বলতেন যে আম গেটিং ফিলিংস ফর সামওয়ান এলস, আচ্ছা, ঠিক আছে? নাও আমার মনে হচ্ছে যে আমাদের পক্ষে সিচুয়েশনশিপটা টিকা রাখা সম্ভব হচ্ছে না, কজ হলো যে এটা না বললে ও রিলেশনশিপে চলে গেছে, দ্যাটস ওয়াই চিট হইছে এবং সে তার জন্য সুইসাইড করছে, কজ হলো যে ইটস আ চিট ইন সিচুয়েশনশিপ। ক্যান ইউ বিলিভ দিস থিংস? তো ভাই দিস ইজ হোয়াট ইট ইজ। আমার 90s আমরা যারা জন্মগ্রহণ করছি আমাদের জন্য খুব হার্ড প্রসেস করা, ঠিক আছে? আমার ফ্রেন্ড রে আমি আসলে সেকেন্ড ডে আমি আবার কল দিছি, কজ আমি প্রথম দিন সিচুয়েশনশিপ বুঝতে পারি না, তো আমি ওটাকে ক্রস কোশ্চেন আর করতে পারি নাই, ঠিক আছে? তারপর আমি আস্ক করছি যে আচ্ছা ঠিক আছে আমি এখন বুঝছি যে ভাই সিচুয়েশনশিপ কি, এখন কি হয়েছে এটা বল। সো দিস ইজ হোয়াট ইট ইজ গাইস, সো মেনি থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড আস, ঠিক আছে? সেটাই, আমরা সব অনেক পিছিয়ে আছি। আই থিঙ্ক এটাই বেটার, পিছিয়ে থাকাটাই বেটার। এগুলাতে মানে মানুষজন এখন মানে আরো কমপ্লিকেটেড করে ফেলতেছে সব কিছুতে। সো গাইস, that's the অনেক বড় হয়ে যেতেছে season 1 এবং episode 8 which is the last episode for season 1, right? So ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট সিজনে। আমি তো হোস্টের কাজ করে ফেলতেছি, তুমি কি করো? ওয়েট ফর আওয়ার ইন্ট্রো ফর সিজন 2। আমরা জানি না যে কখন ড্রপ করবো, বাট উই গোনা বি ড্রপিং ইট সুন, অ্যান্ড সিজন 2 ইজ গোনা বি ধামাকা। টিল দেন গাইস টিউন আপ, নোতায় পড়েন না, কিপ দ্য হাইপ অন রিজন আঙ্কার্স, নোতায় পড়া যাবে না, and most probably we will see you soon. Thank you so much for thank you everyone for being with us, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। সিজন 2 যেন আমরা সুন্দর মতো, মানে সিজন 1টা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি শেষ করতে পারছি, দ্যাটস মানে ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আস, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। এবং যারা আমাদের ব্যাক থেকেও অনেক সাপোর্ট দিচ্ছে তাদের জন্য অনেক আমরা গ্রেটফুল তাদের কাছে। সো গাইজ, সিজন 2 এর জন্য ওয়েট করবেন, ইনশাল্লাহ দেখা হবে সিজন 2তে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রিজন আনকাটসে ফলো করবেন পেজ, এবং ভিডিওগুলো বারবার দেখবেন, ভিউ বাড়াবেন, এবং মাথায় মানে রিজন আনকাটস অলওয়েজ থাকতে হবে, ভুলে গেলে হবে না। থ্যাংক ইউ গাইস, ঘরের মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।